শোন, এই শোন, আগের বছর অনার্সে, ঠিক আছে, অনার্সে আগের বছর অনার্সে যে অঙ্কটা দিয়েছিল, এই যে এফএম এ ওয়ার্কিং ক্যাপিটাল, এই অঙ্কটা দিয়েছিল। আমি তোদের আগের দিন ওয়ার্কিং ক্যাপিটাল কি করাতে গিয়ে বলছিলাম না, আমরা বিজনেস জেনারেলি দু রকমের ব্যবসা হয়। কি কি ব্যবসা হয়? একটা হয় ম্যানুফ্যাকচারিং, একটা হয় ট্রেডিং। আগের দিন যে নিয়মগুলো লিখালাম আমরা ম্যানুফ্যাকচারিং এ লিখেছিলাম, ম্যানুফ্যাকচারিং ওটা ছিল। এটা না, এটা ম্যানুফ্যাকচারিং, এটা ট্রেডিং দিয়েছে, ট্রেডিং। ট্রেডিং একদম সোজা। আরে ট্রেডিং, এমনি ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা জানিস কি? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি বলতো? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? এবার কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে? তিনটে জিনিস থাকে বেসিক্যালি। একটা থাকে স্টক, একটা থাকে ডেটার্স, আর একটা থাকে ক্যাশ। ঠিক আছে? স্টক, ডেটার্স, ক্যাশ। এবার আগের দিন বলেছিলাম স্টক তিন রকমের হয়, একটা র মেটেরিয়াল স্টক হয়, ওয়ার্কিং প্রোগ্রেস হয়, ফিনিশ গুড। কাদের জন্য? ম্যানুফ্যাকচারিং এর জন্য। এ তো ম্যানুফ্যাকচারিং না, ট্রেডিং। তার মানে এখানে শুধু স্টক হবে, শুধু ডেটার্স হবে, শুধু ক্যাশ হবে, আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে ক্রেডিটার্স হবে। বা শেষ, অঙ্ক শেষ, 10 নাম্বার পেয়ে গেল। এইটুকুই, আর কিচ্ছু নেই, এইটুকুই অঙ্ক। তাহলে তো চল প্রথমে না দাগ ঠাক কাটতে হবে, মানে আগের বার যারা পরীক্ষা দিয়েছিল খুব লাকি, এই অঙ্কটা চলে এসেছিল। জেনারেলি এই অঙ্ক আসলে খুব সোজা অঙ্ক এগুলোকে বলে। তাহলে লেখ, উপরে হেডিং দিচ্ছি, হ্যাঁ লেখ, হেডিং দিচ্ছি, লেখ স্টেটমেন্ট, লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। কি লিখলাম? স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। কি বের করলাম? স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এটা বের করলাম। কি বের করলাম? স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এবার দাগ কাটতে হয়, দাগ, দাগ কাট, দাগ কাট। এটা বারবার বলছি, এটা কোন মেথড করাচ্ছি জানিস? এটা কি বললাম? এটা কোন মেথড করাচ্ছি? ট্রেডিং করাচ্ছি, ট্রেডিং। হ্যাঁ ট্রেডিং, এরপরে একটা ম্যানুফ্যাকচারিং করে দেবো, ব্যাস। ট্রেডিং ম্যানুফ্যাকচারিং করে দেবো, ঠিক আছে? একটা ট্রেডিং, একটা ম্যানুফ্যাকচারিং, এটা খুব সোজা চ্যাপ্টার। রুপিসের দুটো ঘর করে দে, রুপিসের দুটো ঘর করে দে। এই দেখ, এবার লিখবো কি? এখানে লিখবো কি? পার্টিকুলার্স। এখানে লেখ পার্টিকুলার্স, এখানে লেখ পার্টিকুলার্স, আর এখানে লেখ রুপিস, এখানে লেখ রুপিস। হয়ে গেল। এবার আমি এই মতো তোকে লেখালাম কি? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার কি? স্যার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। লেখ, এখানে লেখ কারেন্ট অ্যাসেটস, এখানে লেখ কারেন্ট অ্যাসেটস, এখানে লেখ কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে? এরকম অঙ্ক সিইউতে কোন কোন বার এসেছিল দেখো বলি, 3 বার এসেছিল। 2007 সালে এসেছিল, 11 সালে এসেছিল, 15 সালে এসেছিল। ঠিক আছে? 3 বছর এসেছিল, 7, 11, 15। আমি হোমওয়ার্কের প্লে লিস্টের মধ্যে এগুলো পেয়ে যাবি, ঠিক আছে? অঙ্কগুলো পেয়ে যাবি যেগুলো এসেছিল। তাহলে কি হলো? কারেন্ট অ্যাসেট মানে কি কি আসবে? স্যার স্টক ইন ট্রেড। কি লিখবো? স্টক ইন ট্রেড, বা তুই ইনভেন্টরিও লিখতে পারিস, স্টক ইন ট্রেড। আর কি লিখবো? ডেটার্স। আর লিখবো কি? ডেটার্স, ডেটার্স। আর লিখবো কি? ক্যাশ। স্টক, ডেটার্স, ক্যাশ। বললাম না, স্টক, ডেটার্স, আর হচ্ছে ক্যাশ। স্টক, ডেটার্স, আর ক্যাশ। ঠিক আছে? ক্যাশ, স্টক, ডেটার্স, আর ক্যাশ। হয়ে গেল। যোগ বিয়োগ করে টোটাল কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল, কারেন্ট অ্যাসেট টোটাল বেরিয়ে গেল, শেষ হয়ে গেল। এবার করবো কি? এর থেকে মাইনাস করবো কি? এরপরে লিখবো, এটাকে এ করে দিলাম, এটাকে এ করে দিলাম, মানে কারেন্ট অ্যাসেট যোগফলটাকে এ করলাম। ঠিক আছে? এবার নিচে লিখবো কি? কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। জেনারেলি কারেন্ট লায়াবিলিটির মধ্যে ক্রেডিটার্স থাকে, দেখবো কোশ্চেন পরে কারেন্ট লায়াবিলিটি কি বলেছে। ক্রেডিটার্স তো বলতেই হবে, ক্রেডিটার্স। আমি লিখলাম ক্রেডিটার্স, যেটা টাকাটা বেরোবে এখানে লিখবো, যোগ করব, এটা লিখবো বি, লিখবো বি। ঠিক আছে? বি লিখলাম। তাহলে কি হলো? এ থেকে বি বাদ দিলে জানিস তো কি বলে ওটাকে? ওয়ার্কিং ক্যাপিটাল। শেষ, অঙ্ক শেষ। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি লিখবো? এ মাইনাস বি। ঠিক আছে? এবার কোশ্চেন পড়ি, এটা হচ্ছে ফরম্যাট, দেখলি ফরম্যাটে সাজিয়ে দিলাম পুরো। এবার অঙ্কটা পড়বো একটা করে, ঠিক আছে? একটা করে অঙ্কটা পড়বো, শর্ট টকা হয়েছে নিশ্চয়ই। দেখ কি বলেছে, দেখ কোশ্চেন পড়ি। চন্দ্রনাথ লিমিটেড ইজ এঙ্গেজ ইন আ ফ্যাশন রিটেলিং বিজনেস। দেখি ভালো করে দেখ কি বলছে, কি বিজনেস। দেখ, রিটেল বিজনেস মানে কি? রিটেল বিজনেস মানে কোনগুলোকে রিটেল বিজনেস বলে, বুঝতে পারছিস তো? ওই ট্রেডিং, কিনে বেচবে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং তো নয়। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফরকাস্ট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। এই ট্রেডিং বিজনেসে অনেক সময় নাম বলা হয় ফরকাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ দ্য ফার্ম। প্রজেক্টেড অ্যানুয়াল সেল, মানে প্রজেক্টেড অ্যানুয়াল সেল কত? 78 লাখ টাকা। তাহলে বছরের সেল কত?
78 লাখ টাকা। পার্সেন্টেজ অফ নেট প্রফিট অন কস্ট সেলের উপর কত? 25%। তার মানে প্রফিট কত বলেছে? প্রফিট বলেছে সেলের উপর 25%। ঠিক আছে, ওকে। ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেটার্স, তো যাদেরকে আমি ধারে গুডস বিক্রি করেছি ওদের থেকে টাকাটা কতদিন অন্তর অন্তর পাবো? 10 উইকস, 10 উইকস অন্তর অন্তর পাবো, ওদের থেকে টাকাটা 10 উইকস অন্তর অন্তর পাবো, ওকে। ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই ক্রেডিটার্স, যাদের থেকে ধারে মাল কিনছি ওরা আমাকে কতদিনের ধার দিচ্ছে? 1 মাসের ধার দিচ্ছে। ঠিক আছে, ওকে। ইনভেন্টরি আর কেপ্ট, আজকে তুই তোর গোডাউনে মালটা স্টক করবি, কতদিনের মাল স্টক করবি? 2 মাসের মাল স্টক করবি, 2 মাসের মাল স্টক করছিস। ঠিক আছে। চন্দ্রনাথ লিমিটেড ওয়ান্টস টু মেনটেন 10% কন্টিনজেন্সি ফান্ড ইন দ্য ফর্ম অফ লিকুইড ক্যাশ, ক্যাশে কত টাকা রাখবে? 10% সরিয়ে রাখবে। এই তো অঙ্ক দিয়েছে। তো চল, ওয়ার্কিংস কত? এই অঙ্কের না মেন খেলা ওয়ার্কিংস। এই পেজে থাক, নেক্সট পেজ একটা পেজ নিয়ে নি। তো দেখ, প্রত্যেকে লেখ অঙ্কের সেলস কত বলছে? সেলস দেখ, সেলস আমরা কি জানি? সেল বের করার ফর্মুলা কি? কস্টের সাথে প্রফিট যোগ করলে তো সেল হয়, হ্যাঁ কি না? কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস হয়। এইবার দেখ তাহলে আমার অঙ্কে কত পার্সেন্ট প্রফিট বলেছিল? কত পার্সেন্ট? দেখ, প্রফিট করলে বলেছিল 25%, কস্টের ওপর 25% প্রফিট, কস্টের ওপর। তাহলে কস্ট যদি 100 হয় তাহলে প্রফিট কত? 25, তাই তো? প্রফিট 25 কার উপর? কস্টের উপর। তাহলে সেল কত হলো? 125। তাহলে সেল কত বলেছিল? 78 লাখ টাকা, তাই তো? সেল যদি 78 লাখ টাকা, তাহলে কস্ট কত? কস্ট বলতে এখানে বোঝায় কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? অর্থাৎ যেই গুডসটা তুই বিক্রি করছিস তার কস্ট কত? এটা বের করা তুই অনেক রকম ভাবে করতে পারিস, ওইটা এইভাবে করলাম। 78 লাখ টাকা ডিভাইডেড বাই কত লিখবো? 125 ইন্টু 100, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। কস্ট অফ গুডস সোল্ড কত হচ্ছে করে দেখ? 78 লাখ ইন্টু 100 বাই 125 করে বল, বুঝেছিস? বাষট্টি লাখ 40,000, বুঝতে পারলি তো? তা এটা কোনো সমস্যা নেই, তোর 62,40,000 টাকা কি বললো? কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে সিম্পল একটা কথা, এটা কমন সেন্স, যে আমরা যে গোডাউনে মালটা রাখি, গোডাউনে যে আজকে ব্যবসা করছি, গোডাউনে যে মালটা রাখবো, তো গোডাউনে ধর আজকে আমার বিজনেস হচ্ছে চালের বিজনেস, তাহলে গোডাউনে যে চালগুলো বিক্রি করতে পারবো সেই চালগুলো তো গোডাউনে রাখবো। তাহলে গোডাউনে কোন প্রাইস মেনটেন করা হয়? মানে গোডাউনে যে মালটা থাকে ওটা কি সেলিং প্রাইস মেনটেন করি? আজকে যে অ্যাকাউন্টেন্ট থাকবে, আজকে আমি এবছর 1 লাখ টাকার মাল কিনলাম, 80,000 টাকার মাল বিক্রি করে দিলাম, ঠিক আছে? 20,000 টাকার মাল পড়ে রইলো, তাহলে গোডাউনে যে 20,000 টাকা স্টক পড়ে রইলো, স্টকের অ্যামাউন্টটা যখন বইতে দেখাবো ওটা কস্ট প্রাইসে দেখাবো না সেলিং প্রাইস দেখাবো? কস্ট প্রাইস দেখাবো, কারণ আমরা জানি স্টক সবসময় কস্ট প্রাইসে মেনটেন করতে হবে, স্টক সবসময় কস্ট প্রাইসে মেনটেন। এবার কোশ্চেনে কি বলেছে? বলছে স্টক কত বলেছে বল? স্টক কত বলেছিল কোশ্চেনটা পর, এখানে কোশ্চেন পর বলছে ইনভেন্টরি আর কেপ্ট ইন স্টক, মানে তুই গোডাউনে কতদিনের মাল মজুত করে রাখবি? 2 মাসের মাল মজুত করে রাখবি, 2 মাসের মাল, তাই তো? তোকে একটা কথা বলি, তোরা তো 12 রেশিও অ্যানালাইসিস করেছিলি, রেশিও অ্যানালাইসিস, ওখানে একটা কথা বলতো স্টক কথা বলতো, স্টক সবসময় কস্টে মেনটেন করা, স্টক সবসময় কস্ট প্রাইসে মেনটেন করা হয়। তো ধর কেন কস্ট বের করলাম? কারণ আমার স্টকের ভ্যালু বের করতে হবে, স্টকের ভ্যালু, ঠিক আছে? সেল থেকে স্টক হয় না, মানে বুঝতে পারছিস তো? আজকে তুই ব্যবসা করছিস, তোর গোডাউনে যে মালটা মজুত আছে ওটা তুই কোন প্রাইসে মেনটেন করিস? তুই কাস্টমারকে সেলিং প্রাইসে বিক্রি করবি, কিন্তু তোর বইতে তুই যে হিসাবপত্র করবি সেখানে স্টক যেটা দেখাবি তুই কখনো সেল দেখাবি, তখন কস্ট দেখাবি, মানে করেছিস যাকে জানিস। তাহলে আমার কস্ট কত? 62,40,000 টাকা। তুই তোর গোডাউনে কত মাসের মাল মজুত রাখিস? কি বলেছে কোশ্চেনে? 2 মাসের মাল মজুত রাখছিস। অঙ্কটা মাসে দিয়েছে নাকি তোর সপ্তাহে দিয়েছে? দেখ তো, আমি একটু দেখি, আবার কোশ্চেনটা পড়াই, দেখ কোশ্চেনটা পড়াই। এখানে অঙ্কটা 78 লাখ টাকা বছরে দিয়েছে, এখানে দেখ, এখানে উইক বলেছে, আবার এখানে মাস বলেছে। আচ্ছা, তুই বললি তাহলে আমি ক মাসের স্টক মজুত রাখি? 2 মাসের স্টক মজুত রাখি। তাহলে হিসাব কর, মানে এই যে এখানে টাকাটা আছে 62,40,000, এটা কত দিনের টাকা? এটা বছরের টাকা, এটা বুঝতে, এটা বছরের টাকা, এটা 1 বছরে 62,40,000 হলে 2 মাসে কত? পারবি হিসাব করতে?
এক বছরে 62,40,000 হলে 2 মাসে কত হয়? 2/12 পয়েন্টে বেরোচ্ছে। পয়েন্টে বেরোচ্ছে কি? যদি পয়েন্টে বেরোয় তাহলে আমি অ্যান্সার অন্য দেবো। শোন, তাহলে এখানে কি করব? লিখবো কি? স্টক। স্টক লিখবো। স্টক কত লিখবো? 62,40,000 টাকা। এটা কত দিনের টাকা? এটা 12 মাসে। 12 মাসে এটা হলে তুই কত দিনের স্টক মজুত করছিস? 2 মাসের স্টক। তাহলে 2 মাসে কত হয়? ক্যালকুলেট করে ভ্যালুটা বলিস কত হচ্ছে। 10,40,000। 10,40,000 তাই তো? 62,40,000 ইন্টু 2/12 কত হচ্ছে? 10,40,000। ওরা আবার ওদের অ্যান্সারটা ওরা এরকম কোনো বেশি দেখি ওদের অ্যান্সারটা কি বের করছে। ওরা বইতে বলছে 62,40,000 বছরে তো বল। এবার ওরা অঙ্কটা না উইকে করেছে, উইকে। এবার কত উইকে এক বছর হয়? 52 উইকে এক বছর হয়, 52 উইকে। তাহলে এখানে লিখেছে 52 উইক, 52। এবার ক মাসের স্টক মজুত করছে? 2 মাস। 2 মাস মানে কত সপ্তাহ? 8 সপ্তাহ। 8 সপ্তাহ। দেখতো করে দেখতো, আলটিমেটলি একই হচ্ছে, ব্যাপার তো একই হচ্ছে। ব্যাপার তো একই হচ্ছে, কি রে? কনসেপ্টটা তো একই। এখানে 2 মাস মানে 8 সপ্তাহ, আর এখানে 12 মাস মানে 52 সপ্তাহ। 9,60,000। তাহলে কেউ যদি অঙ্কটা মাসে করে তার অ্যান্সার বেরোবে কত? 10,40,000। কেউ যদি সপ্তাহে করে তার অ্যান্সার কত বেরোবে? 9,60,000। 9,60,000 দুটোই লিখে রাখছি, দুটোই লিখে রাখছি, অর দিয়ে লিখে রাখছি, অর দিয়ে। বইতে এটা করছি, অর দিয়ে লিখে রাখছি, অর দিয়ে। ঠিক আছে, অর দিয়ে। কি বললাম বুঝতে পারলি? কেউ মাসে করলে 10,40,000 আর সপ্তাহে করলে 9,60,000। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এখানে? বুঝতে পারছি? ওয়ার্কিংসটা করে দিলাম। আচ্ছা, এবার করবো কি? ডেটার্স। ডেটার্স এর ভ্যালু বের করবো। ডেটার্স, তাহলে স্টক তো ওখানে বসিয়ে দিবি। ডেটার্স এর ভ্যালু বের কর। ডেটার্স, লাইক ডেটার্স এর ভ্যালু বের কর। ডেটার্স। ডেটার্স কি বলেছিল? ডেটার্স কি বলেছিল বল কোশ্চেনে? ডেটার্সটা কি বলেছিল? ডেটার্স কি বলেছিল বল? ডেটার্স তুই 10 সপ্তাহ, কত বলেছিল? 10 সপ্তাহ। 10 সপ্তাহ তুই যাদেরকে ধারে মাল বিক্রি সে 10 সপ্তাহ পর টাকা দেবে। তার মানে বল, 10 সপ্তাহ মানে হিসাব কর। ডেটার্স কার সঙ্গে বেস? সেলের সঙ্গে বেস। সেল কত বেরিয়েছিল? সেল কত ছিল? 78 লাখ টাকা। তা 78 লাখ টাকা কত ইনে? 78 লাখ টাকা কত ইনে বল? বছরে মানে 12 মাসে। তাহলে ডেটার্স যাদেরকে ধারে মাল বিক্রি করে ওরা কতদিন পর টাকা দেবে বলেছে? হ্যাঁ হ্যাঁ, না কত বলেছে বল? 10 সপ্তাহ। তাহলে 10 সপ্তাহ মানে কত মাস বল? 10 সপ্তাহ মানে কত মাস দেখে নে? 2.5 মাস, তাই তো? 2.5 মাস। তাহলে 2.5 মাস হলে 2.5। যদি মাসে করিস তাহলে 2.5। ঠিক আছে। আর যদি এটাকে সপ্তাহে করিস তাহলে কি হবে বল? 78 লাখ লিখবো। 78 লাখ ডিভাইডেড বাই 52, ডিভাইড বাই 52 ইন্টু কত হবে? কত? 10 সপ্তাহ ইন্টু 10। বুঝতে পারলি? দুটোই করে দিলাম। দুটোর অ্যান্সার কোনটার অ্যান্সার কত বেরোচ্ছে? কোনটার অ্যান্সার কত বেরোচ্ছে বল? বল। 16,25,000। নিচেরটা? নিচেরটা কত হচ্ছে দেখ? 15 লাখ। তাহলে দুটোতে দেখিয়ে দিলাম উইকে হলে কি হবে আর মাসে হলে কি হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার কেইটার্স। ঠিক আছে, এবারে কেইটার্স। এবারে কেইটার্স। এবার লিখ কেইটার্স। শোন, এই শোন, এই শোন, কেইটার্স। এখানে শোন, কেইটার্স। কেইটার্স, কেইটার্স করতে গেলে কি লাগে? কেইটার্স কাকে বলে? কেইটার্স কাকে বলে? যাদের থেকে ধারে গুডস কিনি তাকে তো কেইটার্স বলে। কেইটার সঙ্গে কার সম্পর্ক? পারচেস। কেইটার্স বলতে গেলে পারচেস। তাহলে আমাকে আমাকে বের করতে হবে পারচেস কত। এই পারচেস, এই কোশ্চেনটা পড়ে দেখতে হবে পারচেস কত আছে। কোশ্চেনে পারচেস কিছু ইনফরমেশন দেয়নি। পারচেস বের করার ফর্মুলা কি জানিস? তো লিখেইছি। পারচেস বের করার ফর্মুলাটা কি? পারচেস বের করার ফর্মুলাটা কি জানিস? এটা বলতে পারিস? তোরা নিশ্চয়ই মানে নলেজ এখন আছে কিনা এটা জানা উচিত। 11 এর কনসেপ্ট বলছি। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে, ঠিক তো, যদি তুই ক্লোজিং স্টক যোগ করিস আর যদি ওপেনিং স্টক করিস তাকে পারচেস বলে।
তুই যদি ট্রেডিং অ্যাকাউন্ট ভালো করে ভাবিস দেখবি এটাই বেরোচ্ছে। কস্ট অফ গুডস সোল্ডের সময় ক্লোজিং স্টক যোগ করে ওপেনিং স্টক বাদ দিলেই তাকে পারচেজ বলে, ঠিক? এবার কস্ট অফ গুডস সোল্ড কত বেরিয়েছে বল এই অঙ্কে? তুই যে কোনো একটা ধরে কর, কস্ট অফ গুডস সোল্ড কত বেরিয়েছে? কস্ট অফ গুডস সোল্ড বল 62,40,000। কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছিল 62,40,000। 62,40,000 কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? ক্লোজিং স্টক কত জানিস? ক্লোজিং স্টক কত? এইখানে তো এখানে যে যে যারা করেছে না তাদের মধ্যে অনেক মানে কনফিউশন আছে। কনফিউশনটা কি জানিস তো? অ্যাজাম্পশন। এখানে অ্যাজাম্পশনটা কি? এই যে ক্লোজিং স্টক কত জানিস? কোন রাইটার বলছে, ভালো করে শুনবি কথাটা মন দিয়ে, কোন রাইটার বলছে ক্লোজিং স্টক তো এই যে এখানে যে স্টক দিচ্ছে এটাই ক্লোজিং স্টক। কি বললাম বুঝতে পারলি? এখানে যে তুমি যে স্টকটা বের করলে এটাই ক্লোজিং স্টক। আবার কোন রাইটার বলছে, মানে এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা ভালো করে বুঝবি কিন্তু কনসেপ্টটা, তাহলে কোশ্চেন আসবে না। এখানে লিখেছে ক্লোজিং মাইনাস ওপেনিং, তাই তো? তুই এখানে যে কোশ্চেনের স্টকটা বলেছে তুই মনে করবি এখানে তো কিছু বলেনি কি স্টক, ওপেনিং নাকি ক্লোজিং, তাহলে আমি ধরে নিচ্ছি কোশ্চেনে যে স্টকটা দিয়েছে এটা ক্লোজিং স্টক, ঠিক আছে? এবার কারোর মধ্যে কোশ্চেন থাকতে পারে এখানে ক্লোজিং স্টক কত, ওপেনিং স্টক কত, কোশ্চেন তো কিছু বলে দেয়নি, তাহলে ধরেই নি যেটা ক্লোজিং স্টক আছে সেটাই ওপেনিং স্টক আছে। তাহলে এটা পুরোপুরি অ্যাজাম্পশন বেস, এটা তোর অ্যাজাম্পশনের উপর। এই যে আমি তোকে যে কথাটা বললাম, প্রথমে যে কথাটা বললাম, কোশ্চেনে কত ক্লোজিং কত ওপেনিং কিছু বলে দেয়নি, তাহলে কোশ্চেনে যে স্টকটা বের করছে ওটা ক্লোজিং স্টক, এটা একটা রাইটার বলেছে। আবার আর একটা রাইটার কি বলেছে, বলছে কোশ্চেনে কিছু বলেই দেয়নি কত টাকা ক্লোজিং স্টক কতটা ওপেনিং স্টক। চলো ক্লোজিং স্টক আর ওপেনিং স্টক দুটোই সমান আছে, আর দুটোই সমান আছে মানে তাহলে এটাও জিরো ওটাও জিরো, মানে বুঝতে পারলি তো? ধর এখানে যদি 10 টাকা থাকে তাহলে ওটাও 10 টাকা। তাহলে তুই যেটা করবি সেটাই ঠিক। কি বললাম? যেটা করবি সেটাই ঠিক, বুঝতে পারলি তো? তাহলে তুই যেটা করবি না নিচে একটা নোট দিতে হবে, তুই কি ধরেছিস, তুই কি অ্যাজাম্পশন করেছিস, তুই কি অ্যাজাম্পশন করেছিস, ঠিক আছে তো? তুই কি অ্যাজাম্পশন করেছিস? আমি অ্যাজাম্পশন করবো, বল বল কি অ্যাজাম্পশন করবো বল? আমি অ্যাজাম্পশন করবো কোশ্চেনে যে স্টকটা বের করলাম ওটাই ক্লোজিং স্টক, ওটাই ক্লোজিং স্টক। তার মানে ধরে নেব ব্যবসাটা এবছর শুরু করেছি তাই ওপেনিং স্টক নেই, তাই ওপেনিং স্টক নেই, বুঝতে পারলি? কোনো সমস্যা নেই এখানে। তাহলে ক্লোজিং স্টক কত বের করেছিলাম বল? দেখ স্টক কত বের করেছিল। আচ্ছা আমি অঙ্কটা কি করবো, মাসে করবো না সপ্তাহে করবো, যেটা বলবি সেটাই। মাসেই করি, মাসেই করি, কোনো ব্যাপার না, একটা করলেই হলো। 10,40,000, 10,40,000 মাসে করলে 10,40,000। ওপেনিং স্টক কিছু নেই, জিরো। তাহলে কত হচ্ছে? 62 আর 10 72,80,000, 72,80,000 পারচেজ বেরোল, ঠিক আছে? তাহলে কেইটার্স কত বলেছিল বল কোশ্চেনে? কেইটার্স সম্পর্কে কি বলেছিল? স্যার কেইটার্স 1 মাস, কেইটার্স বলেছিল কি 1 মাস, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে? 72,80,000, এটা কম আসে 12 মাসে, তাহলে 1 মাসে কত বুঝলি স্যার? আমি যদি সব উইকে করি তাহলে এটা বাই কত করবো? 52 ইন্টু কত হবে বল? 4 সপ্তাহ। বুঝেছি ব্যাপারটা? বেশ অঙ্ক হয়ে গেল। 72,80,000কে 12 দিয়ে ভাগ কর। না, এখানে এখানে কি হচ্ছে, এখানে কোশ্চেন এই যে উপরে যে স্টক দিয়েছে এখানে কোথাও বলেছে এই স্টকটা কি স্টক, ওপেনিং নাকি ক্লোজিং কিছু বলেছে? তাহলে তোকে তো মনে করতে হবে, তোকে তো কিছু মনে করতে হবে এটাকে কি স্টক, এটা ওপেনিং না ক্লোজিং, ঠিক তো? তো এখানে এই যে আমরা যে এটা বের করছি এটা কিন্তু বছরের শেষ দিন বের করছি, এটা ক্লোজিং স্টক, এটা ক্লোজিং স্টক, ওপেনিং স্টক বলেনি, ওপেনিং স্টক বলেনি। তাই আমি ধরে নিলাম ওপেনিং স্টক নেই অঙ্কে। এবার তুই মনে করতে পারিস এই যে এখানে ক্লোজিং স্টক আছে এটা ক্লোজিং স্টক, ওপেনিং স্টক এটাই, এটাই ওপেনিং স্টক, তাহলে ক্লোজিং ও যা ওপেনিং ও তাই। এই বইতে অ্যাজাম্পশন করেছে কি, বলছে যেহেতু কোনো ইনফরমেশন দেয়নি তাই ধরে নিচ্ছি ক্লোজিং আর ওপেনিং সমান। এটাই পড়েছি বইতে কি অ্যাজাম্পশন করেছে, বইতে বলেছে উই অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স, ঠিক আছে, বিটুইন ওপেনিং স্টক এন্ড ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, ঠিক আছে, এন্ড হেন্স কস্ট অফ গুডস সোল্ড ইজ কনসিডার টোটাল ক্রেডিট পারচেজ। তাহলে ওরা অ্যাজাম্পশন করেছে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক সেম। তুই অ্যাজাম্পশন তো চেঞ্জ করতেই পারিস। তো এটাই বলতে চাই, বুঝতে পারলি কি বললাম? কি বললাম বুঝতে পারলি তো? এটা কেন অ্যাজাম্পশন করলে, আমি যে তোকে যে বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো সেখানে হোমওয়ার্কে আমি সবকটাতে অ্যাজাম্পশন কি করেছিলাম জানিস? আমি সবকটা অ্যাজাম্পশন করেছি যে ওই যে স্টকটা বের করলাম ওটাই ক্লোজিং স্টক, ওপেনিং স্টক নেই। তাহলে তোর ওই অঙ্ক বুঝতে অসুবিধা হবে না। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? আমি যে তোকে যে হোমওয়ার্ক করে দেবো না, হোমওয়ার্ক যেগুলো দেবো সেখানে কিন্তু ওই অ্যান্সারই দেওয়া আছে এবং বইতেও ওই অ্যান্সার করা আছে। তো একটা ধরেই চল, তাহলে কোনো সমস্যা হবে না। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা আশা করি বুঝতে পেরেছিস। তাহলে কত হলো বল এখানে অ্যান্সার করে বল, কত হচ্ছে? 6,06,667। এটা কেন জানিস তো? এই দেখ, আগে এই সাবজেক্টে এফএম সাবজেক্টটা কোথায় ছিল বলতো? তোর 6 সেমে ছিল। আর আগে 6 সেমে একটা সাবজেক্ট ছিল কি বলতো? এফআর এফএসএ। তো
এই অঙ্ক ওই যারা এফআরএফএস এ করেছে তাদের কাছে কোনো অসুবিধা হতো না, কারণ ওরা রেশিও, এফআরএফএস এ একটা চ্যাপ্টার ছিল রেশিও, তো এই অঙ্কগুলো রেশিওতেই করে এসছে, তো ওরা ভালো করে বুঝে গেছিল, কারণ ওই অঙ্ক বারবার করেছিল, কারণ অসুবিধার ব্যাপার ছিল না, কারণ এইগুলো সব রেশিওর ফর্মুলা। এই যে এখানে যে বের করলাম কি, এটা কি করে কেইটার্স, তো ওখানে কেইটার্স টার্নওভার রেশিও, ঠিক আছে। এখানে কি লেখা ছিল বল, ডেটার্স, এখানে কত ডেটার্স টার্নওভার রেশিও, এখানে কি ছিল স্টক, এখানে কত স্টক টার্নওভার, শুধু খুব একটা অসুবিধা হতো না, ওরা বারবার রেশিও করতো, খুব একটা অসুবিধা হতো না, ঠিক আছে। এমনি মোটামুটি বুঝতে পারলি তো, তুই রেশিও নাই করিস কিন্তু বুঝতে পারলি তো, হ্যাঁ তুই যে 7 সেমিস্টার পড়িস তখন তোর রেশিও থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, তখন এফআরএফএস বল সাবজেক্টে ওখানে এফআরএফএস থাকবে, এই পয়েন্ট গুলো বুঝতে পারলি, তাহলে এখানে টুকে দে, টুকে দে, উপরে টুকে দে, কোথায় গেল, উপরে কেন, আগের পাতায়, শেষ হয়ে গেছে অঙ্ক। তো দেখে দেখে বসা, স্টকের ভ্যালু কত বেরোলো বল, স্টকের ভ্যালু কত বেরোলো, দেখে দেখে বসা, বল স্টক কত বের করলাম, 10,40,000, তাহলে স্টক লিখলাম এখানে 10,40,000, স্টক লিখলাম 10,40,000। আচ্ছা, ডেটার্স কত বের করলাম, দেখ তুই কোন ভ্যালুটা বলবি জানিস, যদি মাস বলিস তা সব করে মাস বলবি, আর উইক বললে সব করে উইক বলবি, একটা মাস একটা উইক করলে অ্যান্সার ভুল হবে, বুঝতে পারলি তো, যা বলবি একটাই বলবি। আচ্ছা, ডেটার্স কত ছিল বল, 16,25,000, ঠিক আছে, ওকে। ক্যাশ তো এখনো জানি না, এখনো জানতে পারিনি, পরে দেখছি ক্যাশ। আচ্ছা, ক্রেডিটার্স কত বের করলি মাত্র, ক্রেডিটার্স 6,06,667, 6,06,667, এটাই এবার এই বক্সে লিখে দিলাম, 6,06,667। ক্যাশ কত বলেছিল, 10%, ঠিক আছে, ক্যাশ কত বলেছিল 10%, ক্যাশ কত বলেছিল বল, ক্যাশ বলেছিল তো 10%, ঠিক আছে তো, ঠিক আছে, ক্যাশ 10% বলেছিল তো, পেয়েছিস ক্যাশ 10%, এই দেখ, এই দেখ, বলতে পারবি কি করে হবে ক্যাশ 10%, দেখ ভালো করে বুঝবি কিন্তু আমি কিভাবে করছি, কার উপর 10% হবে, 10% তো বলেছিল ক্যাশ, কার উপর 10% করবো, কিছু আইডিয়া করতে পারছিস বল, আইডিয়া কর, তারপরে আমি বলে দিচ্ছি, এখানে আইডিয়া করে বল কার উপর ক্যাশ 10% হবে, ওরা বলেছিল ক্যাশ 10%, কার উপর হবে 10% বলতে পারবি, না ওইভাবে হয় না, 10% ক্যাশ ওয়ার্কিং ক্যাপিটালের উপর, কার উপর, ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি, সিএ মাইনাস সিএ, এই অবস্থায় সিএ কত বেরিয়েছে স্যার, এই অবস্থায় তো সিএ আপনার বেরোলো, এটা যোগ এটা বল, হ্যাঁ কি না, এখানে লেখ না, ছোট করে লেখ না, বোঝার জন্য নিজে লেখ না, লেখ 10,40,000 প্লাস কত, 16,25,000, এটা কারেন্ট অ্যাসেটস হলো, আর কারেন্ট একটা শূন্য, 16,25,000 মাইনাস কারেন্ট লায়াবিলিটি ছিল 6,06,667, তাহলে যোগ বিয়োগ করে যে টাকাটা বেরোবে না তার উপর 10% করে দেখ, এটা তো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস, মাইনাস করে বল কত কি বেরোচ্ছে, 20,58,333, না না ভুলভাল করেছিস, 20 লাখ কি করে হয় বল, 10% করেছিস, হ্যাঁ 10% কর, 2,00,000 কত, 2,05,833, ঠিক আছে, ওকে, ওকে ক্লিয়ার হলো, 2,05,833, বুঝতে পারলি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার এই তিনটে যোগফল বল কত হচ্ছে, এই তিনটে যোগফল বল কত হচ্ছে, এই তিনটে যোগ করে বল কত হচ্ছে, যোগফল কর, 10,40,000, 16,25,000, 2,05,833, 28,70,833, তাই তো, তার থেকে এটা বাদ দে, 6,06,667 বাদ দে, 6,06,667 বাদ দে, 22,64,166, এবার আমি তোকে একটু কনক্লুশন দিই, অঙ্ক শেষ, হ্যাঁ এই অঙ্কটা শেষ, অঙ্কটা কিন্তু দেখ ভালো করে যদি তুই একটু ডিপলি ভাবিস, অঙ্কটা কোনো কঠিন অঙ্ক ছিল না, একদমই কঠিন অঙ্ক ছিল না অঙ্কটা। এবার দেখ ওদের বইয়ের সঙ্গে আমাদের অ্যান্সার মেলেনি, ওরা কিসে অঙ্ক করেছে, পুরো অঙ্কটা উইকে করেছে, আমি তোকে একটা কনক্লুশন দিয়ে দিচ্ছি, শুনবি মন দিয়ে, যদি অঙ্ক মাসও থাকে উইকও থাকে, তুই চেষ্টা করবি উইকে করার, এটুক তোকে আমি এটা করালাম, তোর মনে কোশ্চেন থাকবে তখন উইকে করলাম, যদি কোশ্চেন মান্থও থাকে আবার উইকও থাকে, তুই চেষ্টা করবি সবসময় ছোট ইউনিটটা ধরে করা, উইক ধরে করা, আর যদি উইক ধরে করতি, এই যে এখানে ফ্র্যাকশন বেরিয়েছে, ফ্র্যাকশন গুলো বেরোতো না,
ঠিক আছে? তো তুই চেষ্টা করবি উইকে করে। স্যার আমি মানতে করলে ভুল না, কোনো ভুল না, দুটোই ঠিক, কোনোটাতেই নাম্বার কাটবে, দুটোই ঠিক। ঠিক আছে? মানতেও করতে পারিস, তুই উইকেও করতে পারিস। ঠিক আছে? কি বললাম বুঝতে? এরপরে যে বড় বড় ওয়ার্কিং ক্যাপিটাল, ম্যানুফ্যাকচারিং সিস্টেমে যে ওয়ার্কিং ক্যাপিটাল গুলো করবো না, ওখানে দিনও থাকতে পারে, মান্থও থাকতে পারে, উইকও থাকতে পারে। স্যার কোনটাই করবো? সবসময় ছোট ইউনিটে করতে হয়, সবসময় ছোট ইউনিটে করতে হয়। ছোট ইউনিট, ছোট কোনটা? মান্থ, উইক, ডে এর মধ্যে ছোট কোনটা? ডে। ঠিক আছে? তখন ডেতে করবো। ঠিক আছে? তো ডে এর পরে উইক হয়, উইকের পরে মান্থ হয়। ঠিক আছে? তো তাহলে তুই বুঝতে পারছিস, এই অঙ্কটা বুঝতে পারলি? এই অঙ্কটার অ্যান্সার বেরোলো কত বড়? 22,64,000 আর 163। ওদের কত বেরিয়েছে? 21,78,000। কেন 21,78,000 বেরিয়েছে আমি তোকে বলছি। ওরা অঙ্কটা পুরো উইকে করেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু কি করেছে বল? নাম্বার টু কি করেছে? এই যে এখানে, এই যে আমরা করলাম না স্টক, এই যে কোথায় করলাম, এই যে পারচেজ বের করলাম না, ওরা এই ক্লোজিং স্টক আর ওপেনিং স্টককে কি করেছে মনে পড়ছে? সেম করেছে। সেম করলে কি হয়? অ্যাকচুয়ালি তো ক্লোজিং মাইনাস ওপেনিং করলে এদের ডিফারেন্স হয়, তা সেম হলে ডিফারেন্স কত হয়? 0 হয়। এই জন্য, এই দুটো কারণের জন্য ওদের সঙ্গে অ্যান্সার ট্যালি করেন। বোঝা গেল কি বললাম, কেন অ্যান্সার ট্যালি করেন? এটা অ্যাজাম্পশন, তুই অ্যাজাম্পশন করেছিস, তুই মনে করছিস এই বছর ব্যবসা শুরু করেছিস, তাহলে এই বছর ব্যবসা শুরু করে তোর ওপেনিং স্টক নেই, তাহলে ওই যে স্টকটা করেছে এটা পুরো ক্লোজিং স্টক। ঠিক আছে? এটা অ্যাজাম্পশন বেস, আর কোনো কথা নাই, সিম্পল কথা, সিম্পল অ্যাজাম্পশন। ঠিক আছে? স্যার ওরা যে অ্যাজাম্পশন করেছে সেটা ধরতে পারি? হ্যাঁ, ধরতেই পারিস, সবকিছুই করা যায়। আমি কেন এই অ্যাজাম্পশন করলাম? কেন আমি যে এই যে সিইউতে যে আরো যে অঙ্কগুলো এসেছিল না, বইয়ে যে কটা অ্যান্সার দিয়ে সব কটা অ্যান্সার এই অ্যাজাম্পশন করে গিয়েছে। কি অ্যাজাম্পশন করেছে? মনে করা হচ্ছে ওপেনিং স্টক নেই। ঠিক আছে? তো তাই আমি একটা ধরেই করাচ্ছি, এটা কোনো ভুল নয়। ঠিক আছে? তো তো হয়ে গেল এই অঙ্ক। এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল, মানে বহু বছর পর এসেছিল, খুব সোজা অঙ্ক ছিল, এটা খুব সোজা অঙ্ক, সত্যি সোজা অঙ্ক। দেখ এরপরে যে অঙ্কটা করবো, 7 নম্বর অঙ্কটা, এটা জেনারেলে এসেছিল, এইটারই নোট আগের দিন লিখিয়ে দিয়েছিলাম। আগের দিন যে নোট লিখেছিলাম এটারই নোট লিখেছিলাম। এটা যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ঠিক আছে? এটা যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন, দেখ ভালো করে দেখ কোশ্চেনটা। আগের জেনারেলে দিয়েছিল ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, আর অনার্সে দিয়েছিল ট্রেড। তো কি দিয়েছে দেখ সাথেরটা, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন স্কাই ওয়ার্ক লিমিটেড ডিটারমাইন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। কি বলেছে দেখ, এক্সপেক্টেড মান্থলি সেলস। তাহলে এক্সপেক্ট করছি কি, মাসে কত ইউনিট সেল হচ্ছে? 6,000। মাসে দিয়েছে, মাসে, ভালো করে দেখবি। এই ওয়ার্কিং ক্যাপিটাল করতে গেলে এগুলো কিছু কিছু জিনিস করতে হয়। এবার যে প্রোডাক্টটা তৈরি করা হবে ফ্যাক্টরিতে, তো তৈরি করতে কি লাগে? কাঁচামাল লাগে, র ম্যাটেরিয়াল। একটা তৈরি করতে 6 টাকা কাঁচামাল লাগবে, একটা তৈরি করতে 4 টাকার ওয়েজেস লাগবে, আর একটা তৈরি করতে ওভারহেড খরচা হবে 3 টাকা। 6 4 10 আর 3 13 টাকা, টোটাল খরচা হলো 13 টাকা। ঠিক আছে? একটা তৈরি করতে টোটাল 13 টাকা খরচা হচ্ছে। এক্সপেক্ট করা হচ্ছে প্রফিট খরচা হবে কত? 2 টাকা করে, প্রফিট লাগবে 2 টাকা। তাহলে কত হলো? এক একটা প্রোডাক্ট কত করে বিক্রি করবো? 15 টাকা করে। 15 টাকা করে বিক্রি হয়ে গেল। আচ্ছা, র মেটেরিয়াল রিমেন ইন স্টোর ফর 1 মান্থ। আজকে তুই যে ব্যবসা করছিস, তো তুই ধর ধর পেন, আচ্ছা এই যে পেন দিয়ে বোঝাচ্ছি, আজকে ধর আমার ফ্যাক্টরিতে পেন তৈরি হয়, তাহলে পেন তৈরি করতে যে কাঁচামাল লাগবে, তাহলে আজকে যখন আমি ব্যবসা করছি আমি আমার গোডাউনে কাঁচামাল মজুত করে রাখতে হবে। কেন কাঁচামাল মজুত করে রাখতে হবে? কাঁচামাল শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরিতে পাঠাতে হবে। এখন যদি কাঁচামাল মজুত করে না রাখি, তাহলে কাঁচামাল শেষ হয়ে গেলে আমি ফ্যাক্টরিতে পাঠাবো, বলে স্যার কাঁচামাল শেষ হোক তারপর। আরে কাঁচামাল শেষ হয়ে গেলে তারপর অর্ডার করবো, তো আসতে টাইম লাগবে, ওয়ার্কাররা তো বসে থাকবে, কোম্পানির ক্ষতি হয়ে যাবে। তাই জন্য কি বলছে, আমার বিজনেসে যেরকম ব্যবসা, আমাকে 1 মাসের কাঁচামাল মজুত রাখতে হয়। ঠিক আছে? এটা বলেছে। ওকে, এই অঙ্কই আসবে, ট্রেডিং দেবে না তোর পরীক্ষা, এটাই দেবে, এই টপিকই দেবে, প্রথম বছর তো এই টপিকই দেবে। ঠিক আছে? তো এই টপিকের উপর ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, বাট এই টপিকটাই দেবে, এই টপিকটাই দেবে। এই টপিক ভালো করে কর। আচ্ছা, প্রসেসিং টাইম, এই যে পেনটা তৈরি করতে কত সময় লাগছে বলছে? 2 মাস। এটাকে বলে WI, আগের দিন বুঝিয়েছিলাম। ফিনিশ গুডস, আচ্ছা তোর প্রোডাক্ট তৈরি হয়ে গেলে প্রোডাক্ট গুলো কোথায় রাখবি? স্যার প্রোডাক্ট তৈরি, প্রোডাক্ট তো শোরুমে পাঠিয়ে দেবো, প্রোডাক্ট তো শোরুমে পাঠিয়ে দেবো। তাহলে শোরুমে প্রোডাক্ট গুলো মজুত থাকছে কতদিন? 3 মাস। আরে শোরুমে তুই প্রোডাক্টটা সাজিয়ে রাখলি, তারপর কাস্টমার আসবে, তারপর তো প্রোডাক্ট বেরোবে। তো শোরুমে প্রোডাক্টটা 3 মাস ধরে সাজানো আছে, 3 মাস পর কাস্টমার আসলো, তারপর প্রোডাক্ট নিয়ে চলে গেল। বুঝতে পারছিস কি বললাম? 3 মাস প্রোডাক্টটা সাজানো আছে। ওকে, তাহলে গোডাউনে কি বলছে? ফিনিশ গুডস, মানে আমার গোডাউন মানে শোরুমে কতদিনের স্টক রাখতে হয়? 3 মাসের স্টক রাখতে হয়। মানে আমার দোকানের এতটাই ডিমান্ড যে 3 মাসের মাল মজুত রাখতে হয়, যে কোনো সময় কাস্টমার চলে আসে, 3 মাসের মাল মজুত রাখতে হয়। নেক্সট কি বলছে? ক্রেডিট অ্যালাউ টু ডেটার্স। আচ্ছা, আমি সবসময় ক্যাশে বেচি না, আমি ধারেও বেচি। যাদেরকে ধারে বেচি তাদেরকে ডেটার্স বলে। যাদেরকে ধারে মাল বেচি ওরা আমাকে বলছে 4 মাস পর টাকা দেবে, 4 মাস লাগবে টাকাই। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স, যাদের থেকে ধারে মাল কিনি তাদেরকে ক্রেডিটার্স বলে।
যাদের থেকে ধারে মাল কিনি ওরা আমাকে 2 মাসের ধার দেয়, 2 মাসের ধার দেয়, 2 মাসের ধার দিচ্ছে। ওকে, ল্যাগ ইন পেমেন্ট, ল্যাগ মানে দেরি করা। তাহলে আমার কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদের আমি টাকা 1 মাস আটকে রাখি, 1 মাস আটকে রাখি, আমি বুঝতে পারছিস ওদের টাকাটা 1 মাস দেরি দেরি করে দিচ্ছি, মে মাসের টাকা জুনে দিচ্ছি। ওভারহেড, ওভার মানে খরচা স্পেড টুয়াইস ইন আ মান্থ, তাহলে মাসে কবার পেমেন্ট করছিস? 2বার। তার মানে মাসে 2বার পেমেন্ট করছিস, মানে জানিস গল্পটা দেখ, 1 তারিখ থেকে 15 তারিখ তোর যে কাজ করলো তাদের টাকা কবে দিচ্ছি জানিস? না 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 বুঝিসনি, বোঝ ব্যাপারটা। আজকে তোর ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে 1 তারিখ থেকে 15 তারিখ যা খরচাপাতি হয় সেই খরচাটা তুই পেমেন্ট করিস কবে জানিস? 16 তারিখ। আবার 16 থেকে 30 তারিখ যে কাজ হয় তার পেমেন্ট কবে করছিস? পরের মাসের 1 তারিখ, পরের মাসের 1 তারিখ। তাহলে এই এক একটা মাসে কত করে দিচ্ছিস? একটা করে পেমেন্ট করছিস, মানে হাফ বাকি রাখলি কত? হাফ পেমেন্ট করলি, হাফই তো বাকি রাখলি, তাই তো? হাফ বাকি রাখলি, হাফ পেমেন্ট হাফ বাকি। তো মোটামুটি বোঝা গেল। তাহলে এখানে কি হবে? 0.5 এর কেস হচ্ছে, 0.5 এর কেস হচ্ছে। এক্সপেক্টেড ক্যাশ, এক্সপেক্ট করছি, ঠিক আছে, কত টাকা ক্যাশ রাখতে হবে? 10% ক্যাশ রাখতে হবে। কার 10%? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল 10%। প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি ডিউরিং দ্য ইয়ার। তা আমি আগের দিন বলেছিলাম, মনে করার চেষ্টা কর, ওই যে WIP এর একটা কেস বুঝিয়েছিলাম যে পুরো টাকাটা ওয়েজেস আর ওভারের টাকাটা পুরো বছরের শুরুতে দিতে পারি, ওয়েজেস ওভারের টাকাটা বছরের মাঝে দিতে পারি, আর ওয়েজেস ওভারের টাকাটা বছরের শেষে দিতে পারি। তাহলে এখানে কি বলেছে? ইভেনলি মানে বছরের মাঝে দিচ্ছি। তা আমি সুন্দর করে ট্রিক্স লিখে দিয়েছিলাম, যদি প্রসেসিং পিরিয়ড অঙ্কে যা থাকবে, যদি ওপেনিং দিয়ে দেয়, দেখ খাতায় লেখা ছিল, যদি ওপেনিং দিয়ে দেয় তাহলে পুরোটা নেবো, যদি ক্লোজিং দিয়ে দেয় কিছুই নেবো না, আর যদি মিডিল দিয়ে দেয় তখন হাফ নেবো, হাফ। তো ইভেনলি মানে মিডিল দিয়ে তাহলে হাফ নেবো ব্যাস। আর তোর পরীক্ষা আমি বারবার বলেছিলাম তোর পরীক্ষা মিডিলই দেবে অনার্সের স্টুডেন্টদের। তো যাই হোক, এখানে জেনারেল স্টুডেন্টের হাফ বলে দিয়েছে। তাহলে কোশ্চেন পুরো পড়িয়ে দিলাম। আগের ক্লাসটা যারা করেছে তাদের কাছে জলের মতন, মানে কি হলো, জলের মতন ইজি লাগবে, কারণ আগের ক্লাসে পুরো থিওরি পড়িয়ে দিয়ে, থিওরি। আর স্যার আমি আগের ক্লাসে থিওরি পড়িনি, তাহলে বাদ দে, থিওরি পড়তে হবে না, আজকে যা পড়িয়ে দিচ্ছি এটাকে তুই বিশ্বাস করে নে, ঠিক আছে, তারপর তুই অঙ্ক করে নে। বুঝতে পারলি? আজকে যেটা তোকে লিখিয়ে দিচ্ছি, তাহলে তোর আগের ক্লাস দেখতে হবে, যে আগের ক্লাস দেখিসনি তার দেখতে হলো না। আজকে যে ফরম্যাট লিখে দিচ্ছি, ফরম্যাটটা ভালো করে বুঝে বুঝে করাচ্ছি, এই ফরম্যাটটা মাথায় ঢুকিয়ে নে ব্যাস, তাহলে তোর আগের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আগের ভিডিওতে কি করেছি? ফরম্যাটটা বুঝিয়েছি, ফরম্যাট বুঝি, আর কিছু না, আর কিছু করাই। দেখ স্যার তাহলে দাগ কাটতে হবে, হ্যাঁ দাগ কাটতে হবে, দেখ দাগ কাটতে হবে, দাগ কাট, একটা ফুল পেজের দাগ কাট, ফুল পেজ নেই, ফুল পেজ। হ্যাঁ স্যার কটা ঘর হবে অ্যামাউন্টে? দেখ কটা দাগ করছে আমি দেখে নিই, আমি নিজেও জানি না কটা দাগ হবে, আমি নিজেও জানি না কটা দাগ হবে, আমি দাগ কাটছি, তুই কাটতে থাক। এই 4টে দাগ কাটলেই হবে, এই 4টে দাগ কাটলেই হবে, ঠিক আছে, 4টে দাগ কাটলেই হবে, এই 4টে দাগ কাটলেই হবে, ঠিক আছে, এই 4টে দাগ কাট, ঠিক আছে। তাহলে তোর পরীক্ষায় যে অঙ্ক আসবে এই 4টেই দাগ কাটিস, ঠিক আছে, 4টেই দাগ কাটিস। তাহলে এখানে লিখবো কি? লেখ, এখানে লেখ পার্টিকুলার্স, এখানে লেখ পার্টিকুলার্স, এখানে লেখ পার্টিকুলার্স, এখানে লেখ, এই দেখ কি লিখছি, এখানে লিখছি কস্ট, এখানে লিখছি কস্ট, ভালো করে শুনবি, এখানে লিখছি কস্ট। আচ্ছা শুনছিস তো প্রত্যেকে? এই অঙ্কটা কিসে করবো? মাসে করবো না উইকে করবো না দিনে করবো? তুই যদি মাসে করিস তাহলে এখানে লিখবি কস্ট পার মান্থ, তুই যদি উইকে করিস এখানে লিখবি কস্ট পার উইক, তুই দিনে করিস এখানে লিখবি কস্ট পার ডে। তাহলে কোশ্চেন করে দেখে নে কিসে করা উচিত, মাসে করবো নাকি উইকে করবো না দিনে করবো। স্যার কি করে বুঝবো মাসে করবো না উইকে করবো না দিনে করবো? এখানে ইউনিট গুলো কি দিয়েছে, সব ইউনিট দেখ, স্যার সব তো মাসই দিয়েছে, এই মাসে করবো। এখন স্যার যদি মিলিয়ে মিশে থাকে মাস আর উইক, আমি বলে তো উইকে কর, আমি বলে তো উইকে কর, কি বললাম বুঝতে পারি তো? আচ্ছা, এই যে অঙ্ক তোকে শিখিয়ে দিচ্ছি, এই অঙ্ক একটা অঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তুই হাতে যদি একটা অঙ্ক করে রাখতে পারিস নিজে থেকে না দেখে, তুই পরীক্ষা লিখে নামিয়ে দিতে পারবি। বুঝতে পারলি কি বললে? নামিয়ে দিতে পারবি। এই অঙ্ক পরীক্ষার আগের দিন কেউ শিখে যায় না, সেও পরীক্ষা নামিয়ে দিয়ে আসবে। এমন এটা ফরম্যাট বেস অঙ্ক, এটা কোনো, এটা ওই ক্যাপিটাল বাজেটিং বা কস্ট অফ ক্যাপিটাল বা লিভারেজের মতো না, এক একটা অঙ্ক এক এক ফর্মুলা, একটাই ফর্মুলা, একটাই ফর্মুলা, কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, ঠিক আছে তো? ওকে, তাহলে এখানে কি লিখবো বল? কস্ট পার মান্থ। এই জন্য তোকে একটা অঙ্ক যদি ভালো করে করাবো না, ভালো করে তোকে কথাটা মন দিয়ে শুনতে হবে, সব কটা অঙ্ক কভার হয়ে যাবে, সব অঙ্ক। আচ্ছা এখানে লিখবো কস্ট পার মান্থ, এখানে কি লিখবো বল? তারপরে ঘরে এখানে লিখবো পিরিয়ড, কি লিখবো বল? এখানে লিখ পিরিয়ড। স্যার পিরিয়ড কি লিখবি বল? এই অঙ্কে তোর পিরিয়ড কি? দিন, সপ্তাহ নাকি মাস? মাস, ব্র্যাকেটে লিখবো মাস, পিরিয়ডের ব্র্যাকেটে লিখবো মাস, হয়ে গেল। তারপরে ঘরে কি লিখবেন? কিছুই লিখবো না, কিছুই লিখবো না, আমাদের যে দেশের যে কারেন্সি সিম্বল সেটা দিয়ে দেবো, বুঝতে পারলি তো? রুপিস, হয়ে গেল। এবার বল তোকে ফরম্যাট তুই জানিস না তো, দেখ শিখিয়ে দিচ্ছি, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? ব্যাস তাই লিখবো, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট ডেবিট, ব্যাস শেষ। এই তো অঙ্ক, এই তো অঙ্ক, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ওকে,
কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ঠিক, কারেন্ট অ্যাসেটের আগে তুই এ বসি রে, এটা ভালো লাগবে দেখতে, এ বসি দে কারেন্ট অ্যাসেটস এ, ঠিক আছে, এ দিয়ে লিখো কারেন্ট অ্যাসেট। এবার শোন ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট কাকে বলে? কারেন্ট অ্যাসেটের মধ্যে কারা কারা আছে? ডেট, হ্যাঁ আগে স্টক বল, আগে ডেটার্স বল, স্টক, ডেটার্স আর ক্যাশ, আর কিছু মনে রাখতে হবে না, আর কিছু মনে রাখতে হবে না, স্টক, ডেটার্স, ক্যাশ। আচ্ছা এটা কিসের অঙ্ক করছি, ম্যানুফ্যাকচারিং না ট্রেডিং? ম্যানুফ্যাকচারিং। তা ম্যানুফ্যাকচারিং এর গল্প কি হবে? স্টককে তিন ভাগে ভাগ করে কি কি, র মেটেরিয়ালের স্টক, ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক, ফিনিশ গুডস এর স্টক। তাহলে কি লিখলাম, কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে প্রথমে লিখলাম এক দিয়ে লিখছি, স্যার কি লিখবেন এক দিয়ে, স্টক ইন ট্রেড, কি লিখলাম বল, স্টক ইন ট্রেড। তোর পাশে কোনো বন্ধু স্টক ইন ট্রেডের জায়গায় ইনভেন্টরিও লিখতে পারে, কারণ মানে একই, যে কেউ স্টক লিখে তো কেউ ইনভেন্টরি লিখে, কোনো সমস্যা নেই। আমি স্টক লিখলাম, স্টক ইন ট্রেড লিখলাম, স্টক ইন ট্রেড। এবার দেখ কি লিখবো, স্টক ইন ট্রেড লিখলাম তো, স্টক ইন ট্রেড 1 নম্বর দিয়ে, 1 নম্বরে স্টক। এবার স্টকের দেখ কারেন্ট আছে তিনটে, একটা স্টক, একটা ডেটার্স, একটা ক্যাশ। তাহলে 1 নম্বর স্টক, 2 নম্বর ডেটার্স, 3 নম্বর ক্যাশ। এবার স্টকের আন্ডারে বললো স্টক 3 ভাগে হয়। ম্যানুফ্যাকচারিং এর স্টক 3 রকমের হয়, একটা র মেটেরিয়াল হয়, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়, একটা ফিনিশ গুডস হয়। আচ্ছা আগের অঙ্কে এগুলো বলেছিলাম, কারণ আগের অঙ্ক ট্রেডিং ছিল এই জন্য বলিনি। তাহলে এখানে কি লিখবো, এখানে এ লিখবো, এটা এ লিখবো, বুঝতে পারলি তো? এ কি লিখবো, র মেটেরিয়াল, এখানে কি লিখবো, র মেটেরিয়াল। সুন্দর করে লিখবি র মেটেরিয়াল, এখানে লিখবি র মেটেরিয়াল। বুঝতে পারছিস তো কি বললাম? আমি কিন্তু থিওরি বুঝিয়ে যাচ্ছি। আগের দিন যে বুঝিয়েছিলাম সেটা কি, আগের দিন না পাটে পাটে বুঝিয়েছিলাম, আর আজকে ছকে বোঝাচ্ছি, ছকে। তাহলে এ দিয়ে লিখলাম র মেটেরিয়াল, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো, বুঝি, কারণ দেখ এই অঙ্কটা বোঝাবো আমি, বেশ সময় নেবে অঙ্কটা করাতে, ঠিক আছে? কেন একটাই অঙ্ক ভালো করে করাবো, বুঝবি। বি দিয়ে লিখবো কি, বি দিয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেস, কি লিখলাম, বি দিয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেস। বল, আমি বলেছিলাম স্টক আমাদের 3 রকমের হয়, একটা র মেটেরিয়াল হয়, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়, আর একটা ফিনিশ গুডস হয়। তাই প্রথমে লিখলাম র মেটেরিয়াল, তারপর লিখলাম ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবার এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখলাম, লিখতে হলে আন্ডারলাইন কর। স্যার কি লিখবো, আন্ডারলাইন করে লেখ না, এখানে লেখ র মেটেরিয়াল, এখানে লেখ র মেটেরিয়াল, ঠিক আছে, আন্ডারলাইন করে লেখ র মেটেরিয়াল। তারপর লেখ কি, তারপর লেখ কি, ওয়েজেস, তারপর লেখ ওয়েজেস, তারপর লেখ ওভারহেড। কারণ বলবো, কারণ নিয়ে চাপ নিবি না, কারণ বলার জন্য বসে আছি আমি। র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড, ঠিক আছে, বলবো যখন ভ্যালু পাবো তখন বলবো। তাই বুঝতে পারলি, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের ঘরে তিনটেই হবে, ঠিক আছে তো? আচ্ছা সি, তিনটে তো স্টক হয়, র মেটেরিয়াল স্টক, ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক, আর একটা কিসের স্টক, ফিনিশ গুডসের স্টক হয়, ফিনিশ গুডসের স্টক হয়। লিখলাম ফিনিশ গুডস। এখানেও সুন্দর করে লেখ, সুন্দর করে লেখ, কি লিখবো স্যার, র মেটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড। সুন্দর করে লিখে দিন। বল কোন ডাউট আছে এখানে? রে বুঝতে পারছিস তো ব্যাপারটা কি সুন্দর? আচ্ছা ওকে, চলে আয়। দুই কত হলো বল, আমাদের কি কি হলো, 1 নম্বর হলো, 1 নম্বর কি ছিল বল, 1 নম্বরের পার্ট কি ছিল, স্টক হয়ে গেছে, ঠিক আছে। এবার 2 নম্বর কি লিখবো, 2 নম্বর দিয়ে ডেটার্স, 2 নম্বর দিয়ে লিখ ডেটার্স। আচ্ছা ডেটার্স মানে যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি। তা যাদেরকে আমি ধারে গুডস বিক্রি করি তাদেরকে কিসের টাকা পাবো বল? আজকে ধর এই পেন, এটা আমার দোকান থেকে কিনতে, এই পেনটা কিনতে এসেছিস, তাহলে এই পেনের দাম, পেনটা তোকে ভিতর থেকে পেনের দাম নেবো, কি নেবো, পেনের দাম কি নেবো, দেখ পেনের দামটা কি নেবো, এই পেনের ম্যাটেরিয়ালের দামটা নেবো, এই পেনটা যে লেবার তৈরি, লেবারের দামটা নেবো, পেনটা তৈরি করে ওভারহেড খাচ্ছে সেই দামটাও তো নেবো, প্লাস প্রফিটের টাকাও নেবো, এটাই তো সেল বল। তাহলে আমি বলতে পারি স্যার, তাহলে তো দেখ তোকে থিওরি বোঝালাম, তাহলে আপনি বলেন র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড আবার প্রফিট। বুঝতে পেরেছিস কি বুঝিস? সিম্পল একদম। কি লিখবো, সিম্পল, র মেটেরিয়াল, লেবার বা ওয়েজেস, ঠিক আছে, তারপর ওভারহেড, তারপর প্রফিট। এই যে আমি প্রফিট লিখলাম, কেউ এসে প্রফিট লেখার পর আমার হাতটা ধরবে, ধরে বলবে তুমি কেন প্রফিট লিখলে, আবার কেউ বলবে তুমি প্রফিট লিখেছো ঠিক করেছো। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে এখানে একটা কনফিউশন আছে, কেউ প্রফিট লিখতে পারে, কেউ প্রফিট নাও লিখতে পারে। আগের দিন বুঝিয়েছিলাম, আগের দিন একটা গল্প বলেছিলাম জানিস তো, আমি কি বলেছিলাম, ধর
আমি ধর তোকে ধারে মাল বিক্রি করলাম, তোকে মালটা বিক্রি করতে কত খরচা, সাপোজ আমি তোকে উদাহরণ দিচ্ছি, ধর এই যে তোকে ধর যে পেনটা বিক্রি করলাম, এই পেনটা তৈরি করতে আমার খরচা হয়েছে 8 টাকা। কত খরচা হচ্ছে? 8 টাকা। কিন্তু তোকে পেনটা বিক্রি করছি কত? 10 টাকায়। তাহলে তোকে পেন বিক্রি করার জন্য, মানে এই পেনটা বিক্রি করার জন্য আমাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়েছে? 8 টাকা। অ্যাকচুয়ালি কেউ কেউ বলে তোমার প্রফিটকে কি তোমার থোড়াই ইনভেস্ট করতে হয়েছে? না, তো প্রফিট ইনভেস্ট করতে হয়নি, তোমার ইনভেস্ট করতে 8 টাকা। তাহলে তুমি তোমার কাস্টমারের থেকে তুমি 8 টাকায় তোলো না, তোর থেকে 10 টাকায় নেবো, কিন্তু কত টাকা আমাকে অ্যারেঞ্জ করতে হবে? 8 টাকা। তো এখানে কারোর কারোর মত আছে, কোনো অথর বলেছে যে ডেটার্সের মধ্যে সেল প্রাইস করো, আবার কেউ বলেছে না ডেটার্সটাকে তুমি কস্টে মেনটেন করো। কি বললাম বুঝতে পারলি? এটা যুক্তি। এবার কেউ যদি যুক্তি দেয় কস্ট, আমি বলবো তাদের যুক্তি পুরো ঠিক। কারণ আমি যে তোকে মালটা বিক্রি করব, তোকে যে মালটা বিক্রি করবো, তাহলে মাল তৈরি করে মালটা বিক্রি করবো, মালটা তৈরি করতে আমার কত খরচা হচ্ছে? 8 টাকা। তাহলে আমাকে কত টাকা অ্যারেঞ্জ করতে হবে? 8 টাকা অ্যারেঞ্জ করতে হবে। বলছে প্রফিট তো তোমার কষ্টের পার্টই নয়। এটা হচ্ছে অথরের যুক্তি, এবং এই যুক্তিটা আমার কাছে জেনুইন লেগেছে। কিন্তু কি করবো বল, জেনুইন যুক্তিতে কাজ চলে না। জেনুইন যুক্তি কখনো কাজ চলে না। বইয়ের যে অ্যান্সার দেয় সব ডেটার্স দিয়েছে সেল, বইয়ের অ্যান্সার ডেটার্স সেল দিয়েছে, তাহলে কি যুক্তি মানবো? বুঝতে পারলি? বইয়ে যত অ্যান্সার দিয়েছে ডেটার সেল প্রাইসে করেছে, কিন্তু লজিক্যালি বলছে ডেটার্সটা কস্টে নেওয়া উচিত। তাহলে কোনো স্টুডেন্ট যদি লজিক মেনে ডেটার্স কস্টে করে, ওকে নাম্বার কাটা উচিতই নয়। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে স্যার আপনি কি করবেন? আমি সেলেই করি। স্যার কেন সেলে করবো? কারণ বইতে সব অ্যান্সার সেলে দিয়েছে, এই জন্য করবো সেলে। বুঝতে পারলি তো? কারণ আর যদি সেলে না করি, তুই অঙ্ক করবি, স্যার অ্যান্সার তো মিললো না, তখন ওই স্যার অ্যান্সার কেন মিললো না? কারণটা বুঝতে পারছিস তো? আমি কিন্তু সব লজিক দিয়ে বলছি ব্যাপারগুলো কি। ওকে, তাহলে হয়ে গেল ব্যাপারটা। কি বুঝতে পারছিস তো? বল, এইটাই হচ্ছে ফরম্যাট। চার্ট মনে থাকবে? চার্ট মনে থাকবে? এই চার্ট মনে থাকবে? চার্ট সিম্পল চার্ট। মানে আমরা অনেকে দেখি পরীক্ষার আগের দিন করাতে হয়, অনেকে পারে না। এই চারটা মনে করে, চারটা মনে করে 10 নম্বর। এই চার্ট মনে করতে বলে 10 নম্বর পেয়ে যাবে। অঙ্কে কিছু নেই। তুই যখন অঙ্ক দেখবি, অঙ্ক কিছু না, অঙ্ক একদম জলের মতো নিস, অঙ্ক কিছু নেই। এই চার্ট যদি পেয়ে যাস তাহলে অঙ্ক কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, ওকে। তা হয়ে গেল 2। 3 নম্বর কি হবে বল? স্যার 3 নম্বর লিখুন এক্সপেক্টেড ক্যাশ। এক্সপেক্টেড ক্যাশ লিখুন। 3 নম্বর লিখবো এক্সপেক্টেড ক্যাশ, তাহলে কারেন্ট অ্যাসেট কমপ্লিট। ঠিক আছে? এবার চলে আয়, এ হয়ে গেল, এবার চলে আয় বি। এবার নিচে করে, একটু নিচু করে লিখবো, একটু নিচু, বেশ 2-3 লাইন ছেড়ে দিলাম। হ্যাঁ, 2-3 লাইন ছেড়ে দিলাম। আমি আরো একটু ছেড়ে দিই, দাঁড়া। আমি এখান দিয়ে লিখছি বি, এখান দিয়ে লিখছি বি। কি লিখবো? বি দিয়ে কারেন্ট লাইবিলিটি, একটু ছেড়ে দিলাম জায়গাটা। বি দিয়ে লিখলাম কি? কারেন্ট লাইবিলিটিস। কি লিখবো কারেন্ট লাইবিলিটি দিয়ে? প্রথমে লিখবো কি বলতো? আচ্ছা, কারেন্ট লাইবিলিটি কাকে বলে? কারেন্ট লাইবিলিটি তো বুঝিস কাকে কারেন্ট লাইবিলিটি বলে। কারেন্ট লাইবিলিটি একটা উদাহরণ বল। ক্রেডিটার্স, যাদের থেকে ধারে গুডস কিনি, তাকে বলে ক্রেডিটার্স। এটা একটা কারেন্ট লাইবিলিটি। তাহলে ক্রেডিটার্স মানে কি? ক্রেডিটার্স কাকে বলে? যাদের থেকে ধারে গুডস কিনি, তাই তো? গুডস কিনি। তাই এখানে কি লিখবো জানিস? আমি লিখছি, দেখ, এটা কি বলতে পারি? ক্রেডিটার্স, কেন আমি যেটা বলছি বইতে এটা লিখেছে, ক্রেডিটার্স ফর কি লিখলাম জানিস? ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়াল। বল, কিছু ভুল লিখলাম এখানে? ক্রেডিটার্স ফর ম্যাটেরিয়াল মানে যাদের থেকে ধারে গুডস কিনছে, মানে তো একই দাঁড়ায়। তাই বইতে এই কথাটা লিখেছে, তাই এটা লিখলাম। নেক্সট কি লিখবেন স্যার? ক্রেডিটার্স। এবার ধর আমার কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, তাদের ওয়েজেস আটকে রেখেছি, তাই তো? তাহলে এটাকে বলতে পারি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কিন্তু বইতে না, আবার আউটস্ট্যান্ডিং ওয়েজেস লেখেনি, বইতে কি লিখেছে? ক্রেডিটার্স ফর ওয়েজেস। তাই আমি লিখলাম ক্রেডিটার্স ফর ওয়েজেস। একই ব্যাপার, মানে একই, ক্রেডিটার্স ফর ওয়েজেস। ওকে। নেক্সট, ক্রেডিটার্স ফর ওভারহেড। অঙ্ক শেষ। এই পুরো ফরম্যাট, এর বাইরে কোনো ফরম্যাট হয় না। পুরো 10টা নাম্বার পেয়ে গেলি। আমি তো তোকে বলবো পরীক্ষায় আসলে অঙ্ক কি আগে নামিয়ে দে, 10টা নাম্বার পেয়ে, ইজি 10 নাম্বার। এখান দিয়ে 10টা নাম্বার তোলা ইজি খুব। আর এই টাইপের অঙ্কই পরীক্ষায় আসছে। অঙ্ক শেষ, বুঝছি? অঙ্ক শেষ হয়ে গেল আমাদের। অঙ্ক 10 নাম্বার শেষ, শেষ হয়ে গেল। এখানে লিখবো কি? ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে লিখবো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট শেষ। ঠিক আছে? কমপ্লিট। কে রে, কমপ্লিট হয়ে গেছে?
কমপ্লিট করে দিল না নাকি? কমপ্লিট হয়ে গেছে? এত টাইম দেওয়া যায়? তো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি রে, বুঝতে পারলি তো অঙ্কটা? দেখ কি বলছে এবার, আরম্ভ করি। দেখ ওয়ার্কিংস, একটা ওয়ার্কিংস করতে হবে, একটা ওয়ার্কস হয়ে গেছে তো, একটা ওয়ার্কিংস করতে হবে। সবার প্রথম না এই অঙ্কের একটা ছোট্ট একটা ওয়ার্কিংস করতে হয়, যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়। একটা ছোট্ট একটা কস্টশিট করবো, কি বলবো, ছোট্ট একটা, ছোট্ট 2-3 লাইনে কস্টশিট করবো। কিসের কস্টশিট করবো? এই যে আমি পেনটা তৈরি করছি, এই একটা পেন তৈরি করতে কত খরচা এটা বের করবো। তখন বললি না একটা পেন তৈরি করতে 15 টাকা খরচা হয়েছে, বলেছিলি, মনে পড়ছে? মনে পড়ছে? একটা পেন তৈরি করতে কত খরচা ওটাই বের করবো। তাহলে লিখ, এখানে লিখ ছোট্ট ওয়ার্কিংস লিখ, লেখ ওয়ার্কিংস লিখ, কি লিখবো জানিস তো? এই দেখ লেখ ওয়ার্কিংস লিখ, এলিমেন্ট অফ, লেখ এলিমেন্ট, লেখ এলিমেন্ট, লেখ এলিমেন্ট, লেখ এলিমেন্ট অফ কস্ট, এলিমেন্ট অফ কস্ট। আচ্ছা অঙ্কটা কিসে করছি আমরা? উইকে করছি না মাসে করছি না দিনে করছি? মাসে করছি। তাহলে লিখবি এলিমেন্ট অফ কস্ট পার মান্থ, পার মান্থ। যেই ইউনিটে করবি সেই ইউনিটটা লিখবি, এলিমেন্ট অফ কস্ট পার মান্থ। ছোট্ট করে একটা দাগ কেটে দে, ছোট্ট করে। কস্টশিট জানিস তো কস্টশিট কি করে করতে হয়? এই যে এই প্রোডাক্টটা, এই পেনটা তৈরি করতে কত খরচা আছে, কি কি কিসের কিসের খরচা আছে, এই পেনটা তৈরি করতে কত খরচা, এর মধ্যে কি কি খরচা জুড়ে আছে? ম্যাটেরিয়াল আছে, লেবার আছে, আর ওভারহেড আছে, সাতটা কিছু। সিম্পল ব্যাপার। তাহলে এখানে লেখ ম্যাটেরিয়াল, এখানে লেখ ম্যাটেরিয়াল, এখানে লেখ ম্যাটেরিয়াল। তাহলে দেখ কোশ্চেনে দেখ ম্যাটেরিয়াল কত আছে, কোশ্চেন পড়ে দেখ ম্যাটেরিয়াল কত আছে, ম্যাটেরিয়াল দেখ কোথায় গেল, দাঁড়া ম্যাটেরিয়াল উপরে না, ম্যাটেরিয়াল 6 টাকা, ম্যাটেরিয়াল 6 টাকা, বল বল ম্যাটেরিয়াল কত? 6 টাকা, স্যার ম্যাটেরিয়াল 6 টাকা। এবার আমাকে তুই বল, আমাকে তুই বল এক মাসে কতগুলো পেন তৈরি করি, বলতে পারবি কেউ? কেউ বলতে পারবি এক মাসে কত, এক মাসে কতগুলো পেন তৈরি করি? ও বললো 6000। ঠিকই তো আছে, কোনো তো ভুল বলে, কেন এক্সপেক্টেড মান্থলি বলে দিয়েছে, তাই তো মান্থলি বলে দিয়েছে, তো মাসের অঙ্ক তো, তা মাসে কতগুলো পেন তৈরি করি? 6000টা পেনই তৈরি করছিস। ঠিক আছে, এখানে যদি মান্থলির জায়গায় যদি অ্যানুয়ালি বলতো, 6000 ভাগ 12, বুঝতে পারলি? এইগুলো কিন্তু ইউনিট গুলো দেখে নিতে, বুঝতে পারলি কি বললাম? এবার কখনো কখনো এখানে বলতো, কি বলতো, এখানে বলতো না অ্যানুয়াল সেল বলেছে, এখানে অ্যানুয়াল বছরের সেল বলেছে, নিচে এই ইউনিট গুলো বলেছে উইক, তখন 52 দিয়ে ভাগ করতাম। ধরতে পেরেছিস কেন? কত সপ্তাহে এক বছর হয়? 52 সপ্তাহে। এইগুলো একটু দেখে নিলি, বুঝতে পারলি? এগুলো তো সিম্পল ব্যাপার। তাহলে কি লিখলাম বল? স্যার ওরা বলেছে মান্থলি সেল 6000, মান্থলি সেল 6000। তাহলে কি বলেছে বল? এখানে কি বলেছে? এক ইউনিটের মানে একটা পেন তৈরি করতে আমার যে ম্যাটেরিয়াল লাগবে, তা একটা ম্যাটেরিয়ালের দাম 6 টাকা। ঠিক আছে, তাহলে 6000টা ইউনিটের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে, কত হবে? 36,000 টাকা। 36,000 টাকা 6000 ইন্টু 6, এক ইউনিটের দাম 6 টাকা হলে 6 ইউনিটের দাম কত? 36,000 টাকা, 36,000 টাকা। সেম ভাবে লিখবো লেবার, লেবার লিখবো লেবার। দেখ লেবার কত টাকা বলেছিল, লেবার 4 টাকা। তাহলে কত হলো? 6000 ইন্টু 4, 24,000। রইলো কি স্যার? ওভারহেড, ওভারহেড রইলো ওভারহেড কত? 6000 ইন্টু 5, 3 টাকা। 6000 ইন্টু 3, 18,000 টাকা। তাহলে কত হলো? 36, 60, 60 আর 18, 78,000 টাকা, 78,000। এটাকে কি বলে বল? স্যার টোটাল খরচা, টোটাল খরচা বলে, টোটাল খরচা। লিখ টোটাল, লিখ টোটাল খরচা। এর সাথে কি করবো? প্রফিট যোগ করলে তো সেল বেরিয়ে যাবে, বল হ্যাঁ কিনা? তাহলে প্রফিট তো বলেছে নাকি? প্রফিট কত? 2 টাকা করে, 2 টাকা। তাহলে 6000 ইন্টু 2, 12,000। 6000 ইন্টু 2, 12,000 টাকা। 6000 ইন্টু 2, 12,000 টাকা। তাহলে 78 আর 12 কত হলো? 90,000 টাকা সেলস। ক্লিয়ার? এইটু ছোট্ট একটা কস্টশিট করে নিলাম, ছোট্ট একটা কস্টশিট করে নিলাম, বুঝেছিস? এটা কোনো ডাউট নেই। এবার দেখ কি করবো, এবার কি করবো দেখ, উপরের দিকে উঠি, এটা হয়ে গেছে তো। এবার দেখ একটা গেম খেলাটা দেখ, গেম কিচ্ছু না, গেম খেলা। তুই গেম খেলাটা দেখবি, অঙ্কটা দেখ কিভাবে অঙ্কটা হবে, ভালো করে বুঝবি কিন্তু। দেখ একবার যদি গেম খেলা মায়া নিয়ে নিস, ভালো লাগবে করতে, বারবার দেখতে হবে না। তুই যে নিচে ওয়ার্কিংসটা করলি, ওয়ার্কিংস করলি, ওখানে দেখতো র মেটেরিয়াল কত টাকা লিখেছিলি? 36,000 টাকা। এবার খোঁজ এই পুরো অঙ্কে কোথায় কোথায় র মেটেরিয়াল আছে। স্যার এই তো র মেটেরিয়াল, তাই তো র মেটেরিয়াল 36,000 টাকা। আর কোথায় র মেটেরিয়াল আছে? এই যে স্যার র মেটেরিয়াল 36,000 টাকা। আর কোথায় র মেটেরিয়াল? এই স্যার র মেটেরিয়াল 36,000 টাকা। এ বাবা কি অঙ্ক, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ, এই তো অঙ্ক। এই দেখ
আর কোথায় র মেটেরিয়াল, এই স্যার র মেটেরিয়াল 36,000 হয়ে গেল। বল হয়ে গেল, র মেটেরিয়াল হয়ে গেল। এরপরে কি ছিল, খোঁজ লেবার মানে ওয়েজেস। কোশ্চেনে ওয়েজেস কত ছিল বল, 40,000। 24, যেখানে যেখানে ওয়েজেস সেখানে সেখানে একটা করে 24 বসিয়ে দে। ওয়েজেস 24, ওয়েজেস 24, ওয়েজেস 24, আর আচ্ছা আমি না নিচে লিখিনি, এখানে ওয়েজেস 24 লিখে দিই, আর ম্যাটেরিয়াল 36,000 টাকা ছিল, এটা লেখা হয়নি তো। আমি কি বলেছিলাম, পুরো ছকে যেখানে যেখানে ম্যাটেরিয়াল সেখানে সেখানে 36, যেখানে যেখানে ওয়েজেস সেখানে সেখানে 24। ওভারহেড কত ছিল, হ্যাঁ বল, 18,000। যেখানে যেখানে ওভারহেড সেখানে সেখানে 18,000, যেখানে যেখানে ওভারহেড সেখানে সেখানে 18,000। এই তো ছিল অঙ্ক। তুই বল আমাকে, বল অঙ্কটা মানে কি কঠিন লাগলো। 18,000 ওভারহেড, 18,000। আর কোথায় ছিল ওভারহেড, স্যার এই যে ওভারহেড 18,000 টাকা। আর কোথায় ছিল ওভারহেড, এই দেখ ওভারহেড 18,000 টাকা। কমপ্লিট। আর কি বাকি ছিল স্যার, প্রফিট বাকি ছিল। প্রফিট, প্রফিট কত টাকা ছিল, প্রফিট কোথায় হবে, প্রফিট প্রফিট ডিটাক্সে প্রফিট 12,000 টাকা। ক্লিয়ার। আর তো কোথাও আসে না প্রফিট, ফরম্যাট শেষ। এবার কোশ্চেন পর পিরিয়ড দেখ, কোশ্চেনে দেখ পিরিয়ড, কোশ্চেনে একটা করে পিরিয়ড দেখ, অঙ্ক শেষ কর। দেখ পিরিয়ড কি বলেছে, তুই তোর গোডাউনে কতদিনের মাল মজুত রাখিস, 1 মাস। তাহলে বলতে পারবি এই যে র মেটেরিয়াল ইন স্টোর বলেছে, কোন র মেটেরিয়ালটাকে বলেছে বলতে পারবি, বল দেখি। তো করেছিস ক্লাস, বল কোন র মেটেরিয়ালটাকে বলেছে। এই যে এটা কি, এটা কি লেখা, এই র মেটেরিয়াল স্টক ইন ট্রেড র মেটেরিয়াল মানে কি, গোডাউন, এটাই গোডাউন, এটাই গোডাউন। ভুলে যাবি, ভুলে গেলে লিখে রাখ এখানে স্টোর, ব্যাকে লিখে রাখ স্টোর, ভুলে যদি কখনো যাস লিখে রাখ এটাকে স্টোর বলে, এটাকে স্টোর বলে। আমি ব্যবসা করছি, আমার তো গোডাউনে ম্যাটেরিয়াল মজুত করতে হবে। এই যে র মেটেরিয়াল মানে এটাই হচ্ছে গোডাউন, এটাই হচ্ছে গোডাউন। কত বলেছে, কত মাস বলেছে, 1 মাস। 1 মাস তো এখানে লিখবো 1, লিখে দিলাম 1। এবার খোঁজ প্রসেসিং পিরিয়ড। আচ্ছা এর আরেকটা নাম, এটা সিক্রেট কথা বলেছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস আরেকটা নাম বলেছি, ওয়ার্ক প্রসেসিং পিরিয়ড। লিখে রাখতে পারিস কোথাও যদি ভুলে না যাস, এই ওয়ার্ক ইন প্রোগ্রেস আরেকটা নাম প্রসেসিং পিরিয়ড, এরই আরেকটা নাম প্রসেসিং পিরিয়ড, এরই আরেকটা নাম প্রসেসিং পিরিয়ড। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন খুঁজে দেখতে হবে প্রসেসিং পিরিয়ড কত বলেছিল। দেখ প্রসেসিং পিরিয়ড 2 মাস বললো, সুন্দর করে বললো প্রসেসিং পিরিয়ড স্যার 2 মাস। এই দেখ সিস্টেম শিখিয়েছিলাম, ট্রিক্সও লিখে দিয়েছিলাম আগের দিন, ছোট্ট একটা ট্রিক্স লিখে দিয়েছিলাম। কি ট্রিক্স, যদি কোশ্চেনে প্রসেসিং পিরিয়ড বলে এখানে লিখে দিলাম প্রসেসিং পিরিয়ড। কিন্তু আরেকটা কথা বলেছিল, ওয়েজেসের উপরে কি হয়ে যায়, মনে নেই, মনে নেই, ভুলে গেছিস তো। আচ্ছা যদি কোশ্চেনে প্রসেসিং পিরিয়ড যেটা বলবে সেটা তুই ম্যাটেরিয়ালে বসিয়ে দিবি, ওয়েজেস আর ওভারহেড তার হাফ করে দিবি। ওয়েজেস আর ওভারহেড তার হাফ, মানে 2 এর হাফ করলে কত হয়, 1, 1, 1। এই কারণটা না, কারণটা আগের দিনে বুঝিয়েছিলাম কেন হয়। ওই যে বললাম না কি বলতো, এদের টাকা, এই গল্পটা বুঝে নে, এই এখানে গল্পটা বুঝে নে, খুব সুন্দর গল্প, এখানে সুন্দর গল্প। এই যে ধর আমি ধর আমি ধর মানে আমি ধর পেন তৈরি হয় আমার ফ্যাক্টরি, যেখানে পেন তৈরি হয়, আমি বাড়িতে বসে আছি, আমার বাড়িতে না কি আছে বলতো, গোডাউন আছে, যেখানে পেন তৈরি করতে যে সমস্ত কাঁচামাল লাগবে সেগুলো আমার বাড়িতে গোডাউন আছে। তো গোডাউন থেকে কাঁচামালগুলো যখন ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার ফোন করবে, বলবে যে স্যার পেন তৈরি করতে হবে, কাঁচামাল শেষ, আপনি র মেটেরিয়াল পাঠান, আমি তখন র মেটেরিয়াল পাঠাবো। তো ও বললো পেন তৈরি করতে হবে, কাঁচামাল লাগবে, কাঁচামাল পাঠিয়ে দিলাম, ম্যাটেরিয়াল পাঠিয়ে দিলাম, তারপর তো কাজ করা আরম্ভ করবে। ঠিক আছে তো, তার মানে আমি পুরো ম্যাটেরিয়াল পাঠিয়ে দিই, এরকম ধরে নেওয়া হয় পুরোটা ম্যাটেরিয়াল পাঠিয়ে দিয়েছি, এই জন্য পুরো লেগে গেল। কিন্তু ওয়েজেস ওভারহেড পুরো লাগে না। তুই ভাব আজকে তোর ব্যবসা আছে, তুই কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে ওই বছরে কি পুরো প্রোডাক্ট তৈরি হয়ে যায় বল, কোনো প্রোডাক্ট ওই বছর তৈরি না স্যার, তৈরি করতে পরের বছরও লাগতে পারে। তাহলে পরের বছর যদি লাগে তাহলে ওয়েজেস কি এই বছরে পুরো ইউজ করা হলো, পরের বছর তো ইউজ করা হলো। তাই ধরে নেওয়া হয় যে না, মনে করা হয় ওয়েজেসটা হাফ ইউজ করা হয়েছে আর ওভারহেডটা হাফ ইউজ করা হয়েছে। আর ইভেনলি কথা মানেই হচ্ছে পুরো খরচা করা হয় ইভেনলি। তা এত কিছু এইগুলো তো যারা বুঝতে চায় তাদের জন্য তো বেশি দরকার নেই। তোকে কোশ্চেনে প্রসেসিং পিরিয়ড যা বলে দেবে, তুই র মেটেরিয়াল সেটা বসিয়ে দিবি, চোখ বন্ধ করে ওটা বসিয়ে দিবি, আর ওয়েজেস আর ওভারহেড তার হাফ বসিয়ে দিবি, হাফ বসিয়ে দিবি, সিম্পল ব্যাপার। বল ফিনিশ গুডস কত বলেছিল অঙ্কে, ফিনিশ গুডস কত বলেছিল, 3 মাস, কোনো ঝামেলা নেই। আরে ফিনিশ গুডস 3 বলেছিল, এখানে 3 3 3 বসিয়ে দে, 3 3 3 বসিয়ে দে, হয়ে গেল, 3 3 3 বসিয়ে দিলি। এবার দেখ ডেটার্স কত বলে, ডেটার্স
ডেটার্স বলেছিল 4 মাস, তাহলে এই ডেটার্সে লিখে দে 4 4 4 4 হয়ে গেল। ডেটার্স 4 4 4 হয়ে গেল। স্যার ক্যাশ তো এখন করতে পারবো না, বাদ দে, ক্যাশ এখন করার দরকার নেই, ক্যাশ করার দরকার নেই, পরে করবো। এবার চলে আয়, যাদের থেকে ধারে মাল কিনেছিস তারা তোকে কত মাসের ধার দিয়েছে? 2 মাস, লিখে দে 2। এবার তোর ফ্যাক্টরি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদের টাকা তুই কতদিন আটকে রেখেছিস? লিখে দে 1 মাস। এবার ক্রেডিটার্স ফর ওভারহেড কত দিনের? এটা এটা তখন বলেছিলাম হাফ মাস, বলেছিলাম হাফ মাস, ব্যাস শেষ অঙ্ক। এই তো অঙ্ক, এই হচ্ছে 10 নম্বরের অঙ্ক। এবার কি করবো স্যার? এবার কি করবো? অঙ্ক কি করবো? আরে এবার কি করবি দেখ, গুণ কর, গুণ কর। 36 সাথে 1 গুণ করলে 36,000, বাইরের ঘরে লেখ। 36 সাথে 1 গুণ করলে 36,000, 36 সাথে 2 গুণ করলে স্যার 72,000, 72,000। এই 24 সাথে 1 গুণ করলে 24,000। এই 18 সাথে 1 গুণ করলে স্যার 18,000। তাহলে যোগ কর, এই তিনটে যোগ করার তো কিছু নেই, এই তিনটে যোগ করে কত হচ্ছে স্যার? 72, 24, 96, 96 আর 10, 1,06,000 আর 8, 1,14,000, 1,14,000 হয়ে গেল। ঠিক আছে তো? এবার দেখ, এবার দেখ, এ ভাই এই শূন্যটা পড়লো না ঠিক করে, এই তো পড়ে গেছে, হলো। এবার দেখ কি বলছে, এইটা কর। স্যার স্যার এটা আর কি করব? এমন কি করার ব্যাপার? আচ্ছা 36 আর 24 কত হয় রে? 60, তাই তো? 60 আর 18 কত হয়? 78। তুই ক্যালকুলেট 78 ইন্টু 3 কর না, 78 ইন্টু 3 কর দেখি, 78 ইন্টু 3 কর দেখি, মানে 2,34,000। তুই করে দেখ, তোদেরও 2,34,000, আমারও 2,34,000, তোদের ঠিক আগে করে দিল। তোদেরও 2,34,000 বেরোবে, আমারও 2,34,000 বেরোবে। এই দেখ 36 সঙ্গে 3 গুণ করলে কত হয়? 336। কত হয় রে 336? 1,08,000। তারপর 24 ইন্টু 3 72,000, আর 18 ইন্টু 3 54,000। দেখ তো তোদের কি 2,34,000 বেরিয়েছে? কি করে 2,22,000 বেরোবে? বললেই হলো। 1,08,000 আর 72, 80, 1,80,000। এ তো কি বলছে, সে এটাই বেরোবে, কোনোদিন হবে না, এরকম হতেই পারে না, এটা কোনোদিন হবে না, এটা হতেই পারে না। আচ্ছা দেখ, আচ্ছা বল দেখি সৌমদীপ, তুই যে ওই যে রাফ করলি না, কস্ট শিট করলি না, কস্ট শিটে সেল কত বের করেছিলি? কস্ট শিটে সেল কত বের করেছিলি বল দেখি? কত কত? 90,000। তাহলে আমার এখানে 3,60,000 লিখে দে। বুঝতে পারছি কিছু টেকনিক একবারে করে দিলাম, বোঝার চেষ্টা কর, এগুলো আমি আগের ক্লাসে বলেছিলাম। এই দেখ তুই ভাব না, এই দেখ ডেটার্স মানে কাকে ধরেছি? সেল। টোটাল সেল কত? 90 সঙ্গে 4 গুণ কর। তুই দেখ ওপরটা ফিনিশ গুডস কাকে ধরলাম? কস্ট। কস্টের সঙ্গে কত ছিল? 3 গুণ কর। 36 সঙ্গে 4 গুণ করলে কত? 1,44,000 না? দেখ তো, 24 সঙ্গে 4 গুণ করলে 96,000, 18 সঙ্গে 4 গুণ করে 72,000, 12 সঙ্গে 4 গুণ করলে 48,000, করে 3,60,000 হবে। হয়ে গেল। নিচেরটা কর, 36 সঙ্গে 2 গুণ করে 72,000, 24,000, আর এটা 9,000। তাহলে টোটাল কত হলো কারেন্ট লাইবিলিটি? টোটাল দেখি, 72, 24, 96, 96 আর 9 কত? 1,00,000, 1,05,000 হচ্ছে কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, ওকে হয়ে গেল স্যার, কারেন্ট লাইবিলিটি 1,05,000। এবার দেখবো কিন্তু ওই পর কোশ্চেন পর, এবার না কোশ্চেনের সাহায্য নিতে, কোশ্চেন করতে কি বলেছিল এখানে? এক্সপেক্টেড ক্যাশ বলেছিল কি 10% হবে। 10%, কার 10%? প্রথম দিন থিওরি পড়েছিলাম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, মনে আছে? মনে না থাকলে কি করে হবে বল? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? কারেন্ট অ্যাসেটের যোগফল, সব কটা কারেন্ট অ্যাসেট মেলালে তাকে বলে গ্রস। কারেন্ট অ্যাসেটের যোগফলকে বলা হয় গ্রস। তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল তার মানে কি? স্টক আসবে, ডেটার্স আসবে, ক্যাশও তো আসবে, ক্যাশও তো আসবে। তাহলে তুই কি ক্যাশের ভ্যালু জানিস? বল। না স্যার ক্যাশের ভ্যালু জানি না। দেখ কিভাবে করবো, তুই বল না তোর কত কত ভ্যালু বেরিয়েছিল বল দেখি। স্টক কত বেরিয়েছিল? স্টক, স্টক স্যার 36, মানে 36, 1,14,000, একটা করে বলতো, 36,000, 1,14,000, 2,00,000, 2,34,000, এগুলো পুরো স্টক গেল। ডেটার্স কত বেরোলো? 3,60,000। টোটাল কর না কত বেরোচ্ছে বল? সাত লাখ 7,44,000।
ইন্টু 10/90 করলাম, কত পরে বুঝবি কেন হলো। 10/90 কর, 82,666 এখানে লিখলাম। টোটাল কর দেখি, এই 7,44,000 সঙ্গে 82,666 যোগ কর, 7,44,000 সঙ্গে 82,666 যোগ কর, 7,44,000 সঙ্গে 82,666 কত হচ্ছে? 8,26,666। একটা প্রমাণ করবি, জিনিস প্রমাণ করে দিচ্ছে, একটা প্রমাণ করছে। আচ্ছা এত অব্দি বুঝতে পারলি স্যার? 10/90 বুঝিনি, পরে বোঝাবো। 10/90 পরে বোঝাবো, ওটা বাকি কি বা কি বল। 10/90 স্যার বাকি সব বুঝেছিস তো? কি করলাম? স্টক আর ডেটার্স দুটো যোগ করলাম, কেননা আমাকে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? স্টক, ডেটার্স, ক্যাশ। স্টক, ডেটার্স তিনটেকেই ওয়ার্কিং ক্যাপিটাল গ্রস বলে। তাহলে মনে করলাম স্টক, ডেটার্স আর ক্যাশ। ক্যাশও তো নিতে হবে, স্টক নিলাম, কোথায় গেল? এই দেখ, স্টক নিলাম, এই তিনটে স্টক, এটা ডেটার্স, সঙ্গে এর সঙ্গে তো ক্যাশও তো নিতে হবে, বল ক্যাশও তো কিছু না কিছু নিতে হবে, তাই তো? তো ওরা বলছে ক্যাশ কত, বলছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল 10%। তাই আমি ক্যাশ 10/90 করে দিলাম। ঠিক আছে, কেন 10/90? ওয়েট, মানে 30 সেকেন্ড পর বলছি ক্যাশ কেন 10/90। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যাশ বের করলাম, এটা ক্যাশ বের করলাম, এটা তাহলে ক্যাশ তো বেরিয়ে গেল, তাহলে আগে স্টক আর ডেটা বেরিয়ে গেছিল, এবার ক্যাশও বেরিয়ে গেল, 3 থেকে যোগ কর, তাহলে তো গ্রস বেরিয়ে গেল। এবার প্রমাণ করবি তো, ঠিক করলি না ভুল করলি? ওরা বলেছিল কি গ্রসের 10%, তোর গ্রস কত? স্যার গ্রস তো এটা, 10% করলে এটা হচ্ছে, মিললো। এবার কেন 10/90 হলো? এবার একটু ব্রেন খাটান। আরে আরে সব আমি বলে দিলে হবে, একটু তো ব্রেন খাটান, কেন 10/90 হলো? আরে তুই বল গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে তো ক্যাশও আছে, ক্যাশ ছাড়া অত, তাহলে ক্যাশও তো নিতে হবে। ক্যাশ কত? 10, ঠিক আছে, কিন্তু তুই ভাব টোটালের মধ্যে ক্যাশ নেই, তাই তো? এটা কত সমান? এই যে টাকাটা বেরোলো না 7,44,000, এটা কত সমান হচ্ছে? 90 এর সমান, বুঝতে পারছিস তো? কারণ এর মধ্যে ক্যাশ আছে না স্যার? এর মধ্যে ক্যাশ নেই, তো টোটাল ধর 100, টোটাল 100 স্যার, টোটাল গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল 100 আছে, যার মধ্যে আপনার ক্যাশ বাদ দিন। দেখ, যদি বুঝতে অসুবিধা ক্লিয়ার কর। ওরা বলছে স্যার গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের ওপর 10%, তাই তো? তার মানে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল 100। এবার ক্যাশ 10% বলেছে, ক্যাশ 10% মানে ক্যাশ মাইনাস করলাম, ক্যাশ 10, তাহলে 90 কত হলো? কার ওপর? স্যার ক্যাশ ছাড়া 90, তো ওখানে তো ক্যাশ ছাড়াই ছিল, বুঝেছিস? সিম্পল জিনিস, এটা বেকার জিনিস, এগুলো কি বলবো বল। বুঝলি কেন 10/90 হলো? কারণ বুঝলি 10/90 কেন হলো? তাহলে তো বেরিয়ে গেল, এটা এটা বেরিয়ে গেল অ্যান্সার। এবার বল কত হচ্ছে, মাইনাস করে দে, তারপর তুই আনন্দ কর। 7,21,666, 7,21,000 কত বলছে? 7,21,666, এটাই আমাদের অ্যান্সার বেরোচ্ছে, 7,21,666। দেখে নে, তারপর আমি বলছি। টাকা টাকা কিসে সেল? অ্যানুয়াল বলছিল, অ্যানুয়াল মানে বছর। এবার বলেছিল কি এই যে কম্পোনেন্ট অফ সেলস, বলেছে ম্যাটেরিয়াল 60%, আগের অঙ্কটায় ইউনিট বলে দিয়েছিল, টাকা বলেছিল, এখানে টাকা বলে। তুই বল, তুই পারবি কিনা? স্যার ম্যাটেরিয়াল 60 না করার কি, স্যার 8,00,000 60% মধ্যে ম্যাটেরিয়াল বেরিয়ে যাবে। লেবার 10%, 8,00,000 10% মধ্যে লেবার বেরিয়ে যাবে। 8,00,000 5% মধ্যে খরচা মানে ওভারহেড বেরিয়ে যাবে, প্রফিট 25% বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার তুই যে কস্ট শীট আগের অঙ্কটা কিসে করেছিলি? মাসে করেছিলি। দেখ এখানেও তো তোকে আগে ভেবে নিতে হবে এটা অঙ্কটা মাসে করবি না উইকে করবি। এখানে মাসও আছে উইকও আছে, আমি বলবো তুই অঙ্কটা উইকে কর, তুই উইকে কর। এবার স্যার উইকে করবো না মাসে করবো? আমি তো দেখছি, আমি তোকে বলেছি এই অঙ্কটা উইকে করা বেটার নাকি মাসে করা বেটার? কি করে করবো? 8,40,000 কে যদি আমি 52 দিয়ে ভাগ করি কত হচ্ছে? এই অঙ্কটা উইকে করবো না, কেন করবো না? রুল শুনে নে। উইক মানে কি? কত উইকে এক বছর? 52 উইকে, তাহলে 8,40,000 কে 52 দিয়ে ভাগ করলে পয়েন্টে বেরোচ্ছে। আমি করবো অ্যাপ্রক্স করবো 8,40,000 কে মাসে ভাগ কর, মাস 8,40,000 ভাগ কর, এটা করবো। তাহলে বুঝতে পারি এই অঙ্ক, তাহলে একটু দেখে নিবি কি শিখেছে। তাহলে প্রথমে করে নিবি কি, প্রথমে যখন অঙ্কটা স্টার্ট করবি না, প্রথমে কস্ট শীট, মেইনলি কস্ট শীট করতে হবে। কস্ট শীটে প্রথমে কি লিখবো? ম্যাটেরিয়াল কত লিখবো বল?
ম্যাটেরিয়াল কত লিখবো বল বলতে হবে কত লিখবো ম্যাটেরিয়াল স্যার আপনি তো অঙ্কটা মাসে করবেন মাসে তাহলে কি করব বল মাসে করলে 8,40,000 কে আগে মাসে কর তাহলে প্রথমে আগে 8,40,000 কে মাসে কনভার্ট করে নিন 8,40,000 ভাগ 12 করে কত হলো 70,000 এবার 70,000 এর 60% 70,000 এর 10% করব 70,000 এর 5% করব 70,000 করব কস্ট কমপ্লিট এবং তারপর এই টাকাগুলোই ফরম্যাটে বসাবো এবার কি বলেছে দেখ র ম্যাটেরিয়াল স্টোরে 1 মাস ওখানে 1 বসিয়ে দে প্রসেসিং পিরিয়ড 2 মাস 2 1 1 তারপর ফিনিশ গুডস স্যার 3 মাস ওখানে 3 বসিয়ে দে স্যার ডেটার 6 সপ্তাহ 6 সপ্তাহ মানে ক মাস 1.5 মাস ক্রেডিটার্স কত 2.5 মাস 2.5 বসিয়ে দে আর কি বলেছে ল্যাগ ইন পেমেন্ট লেবারের পেমেন্ট কতদিন দেরি করেছিস এক্সপেন্স 2 সপ্তাহ মানে ক মাস 0.5 মান্থ ক্যাশ তো বাবা ক্যাশ তো বলেই দিচ্ছি সোজা হয়ে গেল আগে তো ক্যাশ বের করতে হয়েছিল দ্য কোম্পানি ক্যান অ্যারেঞ্জ ব্যাংক ওভার 4 লাখ টাকা এটাকে ইগনোর করে দে ঠিক আছে হয়ে গেল অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি বলেছে মিডল ওখানে 2 থাকলে 1 হয়ে গেল শেষ হয়ে গেল এই অঙ্কটা 24 সালে জেনারেল দিয়েছিল স্যার 24 সালে অনার্স কঠিন দিয়েছিল নিশ্চয়ই জানেন দেখে মনে হয় তো কঠিন দিয়েছিল অঙ্কটা পাতি অঙ্ক দিয়েছিল বড় লেখা বড় ছিল পাতি অঙ্ক ছিল অনার্সে দেখ শোন র ম্যাটেরিয়াল বলতে কত 80 টাকা পার ইউনিট ওভারহেড 60 টাকা পার ইউনিট সেল বলেছিল 200 টাকা পার ইউনিট তারপরে র ম্যাটেরিয়াল বলেছে লেবার বলেছে ওভারহেড বলেনি আর প্রফিট বলে মাথায় রাখবে ওভারহেড আর প্রফিট বলে ঠিক আছে পরের লাইনে প্রফিট বলে দিয়েছে প্রফিট কি বলেছে সেলের উপর 15% তার মানে অনার্সের অঙ্ক ব্রেন খাটাতে হলো অনার্সের অঙ্ক তো কিন্তু ব্রেন খাটাতে হলো হ্যাঁ কি ব্রেন খাটাতে হলো স্যার আরে দেখ ছোট করে এখানে বলেছি দেখ এখানে কত র ম্যাটেরিয়াল স্যার 80 টাকা র ম্যাটেরিয়াল 80 টাকা লেবার র ম্যাটেরিয়াল 80 টাকা ওভারহেড কত 60 টাকা ওকে স্যার লেবার বলে তার এক র ম্যাটেরিয়াল 80 টাকা এখানে আরএম লিখলাম লেবার বলেনি ওভারহেড কত বলছে 60 টাকা এটা হলো টোটাল কস্ট তারপর প্রফিট তাহলে হবে কি সেলস কত বলেছে বলো স্যার সেল 200 টাকা প্রফিট কত বলেছে স্যার প্রফিট বলেছে সেলের উপর 15% সেলের উপর 15% তো সোজাই দিচ্ছি আমি তো চাইছিলাম এখানে কস্ট দিলে অঙ্কটা মজা লাগবে বেশি সেলের উপর বলে সেলের উপর 15% মানে এখানে প্রফিট হয়ে গেল 15 তাহলে এটা কত হলো বল স্যার এটা হলো 185 ব্যাক ক্যালকুলেশন তাহলে 185 থেকে এই 60 এই তাহলে বল কত 80 আর 60 140 তাহলে এখানে কত হবে 45 ব্যাক ক্যালকুলেশন হয়ে গেল বুঝতে পারলি তো অনার্সের কঠিন কি খুব কঠিন যে কিছুই না তো জানিস তোরা এই লেভেলে এসে যদি এটা বলিস কঠিন তাহলে তো ডুবে মরে যাবে তাই না তো শোন এটা বলে দিলাম এবার র ম্যাটেরিয়াল স্টোর কত 1 মাস বলেছে ঠিক আছে প্রসেসিং পিরিয়ড কত বলেছে স্যার 2 সপ্তাহ বলেছে ঠিক আছে 2 সপ্তাহ বলেছে এবার দেখ আমি তোকে যে গল্পটা এতক্ষণ ধরে বলছিলাম সেই গল্পটা ওরা লিখে দিয়েছে এবার কোন স্টুডেন্ট এই গল্পটা পড়ে যদি মানে হাঁপিয়ে যায় এবার এই লাইনটা পড়ে যদি কেউ হাঁপিয়ে যায় ভয় পেয়ে যায় তাহলে তার ফল আমি কি করতে পারি এই লাইনটা তুমি রোজ বলে দিচ্ছি ক্লাসে প্রসেসিং পিরিয়ড অঙ্কে যেটা বলবে তাই তো ওই যে ওয়ার্ডে তার কি হয় হাফ হয়ে যায় তোরা লিখেছে এট দিস স্টেজ দ্য ম্যাটেরিয়াল ইজ ফুললি ইন্ট্রোডিউস তাই তো বললাম ম্যাটেরিয়াল তো পুরো লাগাতে হয় আর ওই যে ওয়ার্ড কি হয় হাফ লাগে বাট আদার এক্সপেন্সেস 50% ইনকার আমি এই কথা তো বারবার বলছি আর ওটাই তো বলেছি বারবার ফিনিশ গুডস কত বলে 1 মাস ক্রেডিট এনজয় বাই কি চন্দ্রকেতু প্রাইভেট লিমিটেড ইজ 1 month whereas they allow credit for 2 months তার মানে এই অনার্সের অঙ্ক তোকে ভাই একটু ছোট করে বলি তুই বোঝ কোনটা রেটার্স কোনটা কেইটার্স এখানে তুই বোঝ কোনটা রেটার্স দিচ্ছিস কোনটা কেইটার্স দিচ্ছিস এটা তোর এটা তুই অনার্সে বুঝছিস তোকে বুঝতে হবে তো এখানে লাইন করে বুঝতে হবে ক্রেডিট এনজয় তুই ক্রেডিট এনজয় করছিস এনজয় করা মানে ক্রেডিটার্স তুই কার্ডটাকে তুই এনজয় করিস কোন টাকা যে তুই যার থেকে ধারে মাল কিনিস সেই তোকে সুবিধা দেয় বলে না তুই 2 মাস 3 মাস পর টাকা দেবো তুই এনজয় করবি ঠিক আছে কিন্তু আজকে আমার থেকে তুই ধারে মাল কিনে নিয়ে গেলি তখন কি আমি এনজয় করলাম না বল ব্যাপারটা এরকম লাইন দিয়েছে সত্যি এই যে পরীক্ষা দিয়েছিল যখন স্টুডেন্ট এই অঙ্কটা আটকে গেছিল কোন জায়গায় পড়ে এই ভিতরে এই লেখাটা পড়ে ঘাবড়ে গেছে নাম্বার 1 আমি তো বলছি কি ফেস করেছিল স্টুডেন্ট আর এই লাইনটা পড়ে লাইন ধরতে পারেনি কোনটা কি হবে এইটাই পরীক্ষার হলে তোদের সঙ্গে এরকম হবে মানে এইটাই হয় বেসিক্যালি ঠিক আছে এবার বলি কি টাইম ল্যাগ ইন ওয়েজ এন্ড ওভারহেড পেমেন্ট দেড় উইক আর 4 উইক ঠিক আছে 1/4 হ্যাঁ এই এতক্ষণ পর আমার কাছে একটা মনের মতন একটা পয়েন্ট পেয়েছে এই 8 নম্বর
কেন স্যার এটা কঠিন না অ্যাকচুয়ালি পয়েন্ট আমার বলা হয়নি এখনো পাইনি অ্যাডজাস্টমেন্ট এখানে বলেছে 1/4 অফ আউটপুট ইজ সোল্ড ক্যাশ তার মানে ক্যাশে বিক্রি করেছে কত 1/4 আচ্ছা ডেটার্স কাকে বলে যাদেরকে ধারে বিক্রি করি বলছে ক্যাশে বিক্রি করি 1/4 কমন সেন্স খাটাতে সেন্স খাটা তুই যাদেরকে ধারে গুডস বিক্রি করিস তাদেরকে তো কেট সেল বলে তাদের কেট সেল তো 1/4 ক্যাশে বিক্রি করিস তাহলে 1/4 কি আসা উচিত তাহলে তুই ধর সাপোজ ধর 100 টাকার গুডস বিক্রি করেছিস যার মধ্যে 1/4 ক্যাশে বিক্রি করিস তাহলে ধারে কত বিক্রি করছিস তাহলে বাকিটা তাহলে বুঝতে পারছিস তাহলে কি স্যার এখানে ধরুন যতটা সেল বলেছে তার 1/4 তো আপনি নেবেন না দেখ সেল কত বলেছে এখানে সেল কত বলেছে এখানে কোথায় বলেছে সেল ওই উপরে না এই যে কত বলেছে 2 মান্থ তাহলে 2 মাসের মধ্যে 1/4 ধারে তার মানে এইটা কত 3/4 তো 2 এর 3/4 হয়ে যাবে 2 এর 3/4 করলে কত হবে যেটা হবে সেটা করে দিই 2 * 3/4 করলে কত হয় 6/4 মানে 1.5 ঠিক আছে হয়ে গেল স্যার বুঝতে পেরে গেছি এবার ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক ইজ ডিজায়ার্ড টু বি মেইনটেইন 20% অফ টোটাল কারেন্ট ওই আগের মতো টোটাল কারেন্ট আছে 20% তাহলে কত হবে 20/80 হবে ধরতে পারি 20/80 কেন বলি টোটাল কারেন্ট আছে মধ্যে ক্যাশ থাকে তাহলে টোটাল কারেন্ট আছে 100 মাইনাস ওর মধ্যে ক্যাশ আছে 100 মাইনাস করলে লাসি তো হচ্ছে 20/80 তারপর স্যার এই দেখ এখানে খুব সুন্দর কোশ্চেন পড়েছে আমার কাছে কোশ্চেনটা খুব ভালো লেগেছে চন্দ্রকেতু প্রাইভেট লিমিটেড কনসিডার ডেটার এট সেল ভ্যালু কেন না এটাই তো অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকে কারণ ডেটারসটা কেউ কষ্টে নেয় কেউ আবার সেলে নেয় ওরা বলেছে দেখো তুমি কষ্টে নিও না আমি তোমাকে সেলে লিখতে বললাম তুমি যতই তোমার নলেজ থাকুক তুমি কষ্টে করো না আমি তোমাকে সেলে করতে বলি তুমি সেলে করো কি বললাম বুঝলি এখানে তুই যদি কষ্টে করিস তখন নাম্বার কেটে দেবে কষ্টে করাই জেনুইন কিন্তু এই অঙ্কে এই কষ্ট করে নাম্বার কেটে কেন ওরা তোকে মেনশন করেছে সেলে করে তাহলে বুঝতে পারলি এই অঙ্কটা পরীক্ষায় আসছিল 2024 সালে অনার্স স্ট্যান্ডার্ড অঙ্ক এটা আমাদের স্ট্যান্ডার্ড অঙ্ক বলে ঠিকঠাক অঙ্ক এটা অঙ্ক তুই পরীক্ষায় এই অঙ্ক আজকে তোকে যে অঙ্ক করলাম এই অঙ্ক আলাদা কিছু একই ধরনের অঙ্ক শুধু একটু এদিক ওদিক আছে ঠিক আছে এরকম অঙ্ক তুই প্র্যাকটিস করে যাবে এই সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে পরীক্ষায় এরকম অঙ্কই দেবে you are required to prepare a statement showing the working capital needed to finance a level of activity তার মানে বলেছে বছরে কত প্রোডাকশন করছিস বছরে 52,000 তাহলে অঙ্কটা কিসে করবি তুই মাসে করবি তাহলে মাসে করব আচ্ছা অঙ্কটা কিসে করতে বললাম বল আমি মাসে করতে বলেছিলাম তো তুই কেন মাসে করবি বল না আগের অঙ্কটা মাসে বলেছিলাম এই অঙ্ক যদি মাসে করবি বল কেমন বল মাসে করলে তোর ভালো লাগবে বল তুই বল মাসে করলে ভালো লাগবে দেখ ভালো মন্দ বিচার কর 52,000 কে তুই 12 দিয়ে ভাগ কর 4,303 তুই করবি এরকম আরে পরীক্ষার হলে এরকম কখনো করলে না তোর পরীক্ষা খারাপ হয়ে যাবে কেন বল তুই বুঝতে পারবি কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে বুঝিস কি বললাম সবসময় রাউন্ডে করবি সবসময় পরীক্ষা রাউন্ডে করবি ঠিকঠাক যাবে তাহলে 4,330 করলে হবে রাউন্ড হবে তাহলে অঙ্কটা কি করবি উইকে করবি মানতে হবে বুঝতে পারছিস কখন উইক কখন মান দেখ তুই এই অঙ্কটা মানতেও করতে পারিস কিন্তু উইকে করাটা তোর জন্য ভালো তাহলে 52,000 কে 52 দিয়ে ভাগ কর তাহলে 1000 হয়ে গেল তাহলে বুঝতে পারলি এই কম তাহলে এই কটা অঙ্ক করে ফেললে হয়ে যাবে তোকে বললাম তো দেখ না তুই এই দুটো অঙ্ক করে ফেললে হয়ে যাবে কত অঙ্ক বল একটু বললাম বল 4-5 করে নিস আর একটা অঙ্ক আমি এখন চোখে পেলাম না ওই অঙ্কটা আমি খুব বিবিস একটা অঙ্ক করছি এই করাচ্ছি না যে তোকে বলে দিচ্ছি কোন অঙ্কটা করছি যে অঙ্কটা আমার খুব পছন্দের অঙ্ক মনে হচ্ছে দিতে পারে ইম্পর্টেন্ট লাগছে অঙ্কটা কিন্তু 2012 সালের অঙ্ক বুঝছো 2012 সালে অনার্স একটা অঙ্ক ছিল কিরকম অঙ্ক বলতো অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন থাকে এরকম ওরা পড়িয়েছিলাম আচ্ছা ইয়ে দেখ তোকে আজকে করালাম না অঙ্ক তোদের করালাম না এই অঙ্কটা আজকে করালাম না এই অঙ্কটা ফার্স্ট অঙ্কটা করো 5 এর অঙ্কটা টেডি তারপর দেখ এই যে 4 এটাও টেডি 3 টেডি ঠিক আছে 2 টেডি সব টেডি এক টেডি মানে এগুলো লিখে ফরকাস্টিং মানে টেডিং এর আচ্ছা আমি যে অঙ্কটা করছি পরীক্ষায় কি ম্যানুফ্যাকচারিং তুই ম্যানুফ্যাকচারিং এ ফোকাস করবি ঠিক আছে টেডিং তো বুঝে টেডিং কি কঠিন লাগে তোকে টেডিং
52 নম্বরটা করলেও হবে, 2012 সালে 52 নম্বর পর্যন্ত। তুই যেটা বললাম, কত বললাম, 2012 বা 2010 ওরকম একটা অঙ্ক থেকে 12 বা 10। এখানে 12 দিয়েছে, ধর এটা ওই 12 না, যেই 12 সেই 12, 12 সালে আরেকটা অঙ্ক আছে। এই যে দেখ, এই শোন না, দরকার নেই আর ওই 12 দরকার নেই, 24 এটা করিস। এটা লিখে রেখে, আমি বাই চান্স এই না করে সমস্যা পড়ি এই টাইপের অঙ্ক করব। কোন কোনগুলো বললাম? 24 অনার্স, 24 জেনারেল, আর এই 2022 অনার্স। এতে এই তিনটা অঙ্ক করে যাস, ব্যাস কিছু করতে না করে তিনটা অঙ্ক করে যাস। এই তিনটা অঙ্ক করে গেলেই হবে, এনাফ এনাফ। আমি কি বললাম বুঝছো? কি বললাম? 24 অনার্স, 24 জেনারেল, 22 অনার্স, একটা এই তিনটা অঙ্ক করে যাস। এই তিনটা অঙ্ক করা হয়ে গেল, তিনটা অঙ্ক করা হয়ে গেছে, তারপরে যদি সময় থাকে তাহলে আর একটা অঙ্ক করা, একটা হয়ে গেলে আর একটা অঙ্ক। এই তিনটা অঙ্ক করে ফেলতে পারিস, তারপরে একটা অঙ্ক, তার আগে না। মানে এই তিনটের মধ্যেই একটা আসার আমার মানে প্র্যাকটিক্যালি বলছি, মানে আমার মনে হচ্ছে, মানে পাস্ট এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই তিনটের মধ্যে একটা দেবে। ঠিক আছে, এই তিনটের মধ্যে একটা দেবে, এই তিনটে ভালো করে করবে, এই তিনটে ভালো করে করবে, হাতে ধরে করবে, পারিস করবে, এই তিনটের মধ্যে একটা আসছে। তুই তোদের পরে যদি কারোর ইন্টারনাল পরীক্ষা হয়ে যায়, ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, যদি আসে এই তিনটের মধ্যে একটা আসবে। ঠিক আছে, এই তিনটের মধ্যে একটা ভালো করে করেছি।